আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবার কি অবস্থা আমাকে একটু জানায় দাও তো দেখি। ওকে, আমার কথাবার্তা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু কনফার্ম করে দাও, তাহলে আমরা আজকের পড়াশোনা শুরু করতে পারি। এই তো রিফাত, আছি ভালোই, আলহামদুলিল্লাহ। আর আমাদের যে প্রবলেম সলভিং ক্লাসগুলো, এই ক্লাসগুলোর মেইন মোটিভ হচ্ছে যে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। অনেক এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। এই প্রবলেমগুলো সলভ করাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। ঠিক আছে, এই প্রবলেমগুলো সলভ করাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। তো আমরা এই কোয়েশ্চেনগুলো আসলে প্র্যাকটিস করবো এই ক্লাসগুলোতে। ঠিক আছে, মোটামুটি বিগত ক্লাসগুলোতে তোমরা যেই টপিকগুলো পড়ে এসেছো এগুলো নিয়েই আমরা এখন জাস্ট কোয়েশ্চেন সলভ করব। এন্ড কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে স্পেশালি এমসিকিউ এ আমরা একটা জিনিস মেক শিওর করার ট্রাই করব, যে যখন আমরা একটা জিনিস সলভ করছি আমরা একটা অ্যান্সার দাগালাম, একটা অপশন কারেক্ট সেটা জানলাম, বাকি অপশনগুলোর প্রবাবল অ্যান্সার কি হবে, সেগুলো কেন কারেক্ট হলো না, আমরা ট্রাই করব একটু সেগুলো অ্যানালাইসিস করে কোয়েশ্চেনটা সলভ করার। ঠিক আছে, তাহলে চলো সবকিছু যেহেতু ক্লিয়ার, আমরা পড়াশোনা শুরু করি। আজকে আমরা ফার্স্ট যেই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল। এটার এমসিকিউ পার্টটা দিয়ে আমরা পড়াশোনা ফার্স্টে শুরু করব। ফার্স্ট এমসিকিউটা দেখা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে which ion enters the synaptic knob from extracellular fluid? ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন। তোমরা অ্যান্সার করো তো দেখি। যে কোনো কোয়েশ্চেন আসার পরে ফার্স্টে তোমরা অ্যান্সার করবে, দেন আমি সেটাকে এক্সপ্লেইন করার ট্রাই করব। ঠিক আছে, which ion enters the synaptic knob from the extracellular fluid? অ্যান্সার করে ফেলো দেখি। এটা হচ্ছে আমাদের প্রিসিনেপটিক নিউরন এন্ড এটা হচ্ছে পোস্ট সিনেপটিক নিউরন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রিসিনেপটিক নিউরন আছে আর এখানে একটা পোস্ট সিনেপটিক নিউরন আছে। তো প্রিসিনেপটিক নিউরন আর পোস্ট সিনেপটিক নিউরন যেহেতু আছে, এই দুইটা নিউরনের মাঝের যে স্পেসটা, এই স্পেসটাকে আমরা বলবো সিনেপটিক ক্লেফট। সিনেপটিক ক্লেফট, এটা হলো সিনেপটিক ক্লেফট। এখন যখন নাকি কোনো স্টিমুলাস এই প্রিসিনেপটিক নিউরনে আসবে, প্রিসিনেপটিক নিউরনের যে মেমব্রেনটা আছে সেটার মধ্যে একটা অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করবে। কি বললাম, একটা স্টিমুলাস যখন প্রিসিনেপটিক নিউরনে আসবে তার মেমব্রেনের মধ্যে একটা অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করবে, বা এই স্টিমুলাসটা প্রিসিনেপটিক নিউরনের মেমব্রেন দিয়ে পাস করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রিসিনেপটিক নিউরন থেকে ইম্পালসটাকে পোস্ট সিনেপটিক নিউরনে নিয়ে আসা। সেটার জন্য এই যে সিনাপটিক ক্লেফটের জায়গাটা, এটা পাস করতে হবে। তো এই পাসিং এর ব্যাপারটা এত ইজিলি হয় না, এটা একটু প্রবলেমেটিক। একটা সুন্দর মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমে হয়। কি হয় ব্যাপারটা, যখন নাকি একটা স্টিমুলাস আমাদের প্রিসিনেপটিক মেমব্রেনে বা প্রিসিনেপটিক নার্ভ টার্মিনালে আসলো, তখন আমাদের যে, এটা তো একটা সেলের একজন ছিল, একটা নিউরনের একজন টার্মিনাল ছিল, একজন টার্মিনালকে আমরা সিনেপটিক নবও বলে থাকি মাঝে মধ্যে। যেটাই সিনেপটিক নব সেটাই হচ্ছে আমাদের একজন টার্মিনাল। তো এই যে একজন টার্মিনাল বা সিনেপটিক নবটা ছিল, এই সিনেপটিক নবের মধ্যে দেখা যায় যেহেতু এটার বাইরে একটা মেমব্রেন আছে, এই মেমব্রেনের মধ্যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী আমরা জানি কি কিছু ট্রান্স মেমব্রেন প্রোটিনস আছে। এই ট্রান্স মেমব্রেন প্রোটিনস এর কিছু কিছু প্রোটিন দেখা যায় ক্যালসিয়াম আয়নের জন্য চ্যানেল হিসেবে ফাংশন করে। তার মানে কি হয়, তারা প্রয়োজন অনুযায়ী ক্যালসিয়াম আয়নকে সেলের ভেতরে বাইরে আসা যাওয়া করতে দেয়। তাহলে কি বললাম, অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করলো কারণ একটা স্টিমুলাস প্রিসিনেপটিক নিউরনে আসলো। অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করার পর যখন নাকি এটা এই যে সিনেপটিক নব বা একজন টার্মিনালে পৌঁছালো, তখন কিছু ট্রান্সমেমব্রেন প্রোটিন যারা ক্যালসিয়াম চ্যানেল হিসেবে কাজ করে তারা ওপেন হয়ে যাবে,
সেলের বাইরে এক্সট্রা সেলুলার ফ্লুইডে যেসব ক্যালসিয়াম আয়নগুলো ছিল সেই ক্যালসিয়াম আয়নগুলো প্রিসিন্যাপটিক নার্ভ টার্মিনালে কিন্তু এন্টার করবে। এন্টার করলে ঘটনা কি হবে? ঘটনা যেটা হবে, এখানে কিছু সিনেপটিক ভেসিকল ছিল। সিনেপটিক ভেসিকলের মধ্যে একটা কেমিক্যাল সাবস্টেন্স ছিল যার নাম অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন এটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা একটা নিউরোট্রান্সমিটারও বটে। তো এই যে অ্যাসিটাইল কোলিনটা, এই অ্যাসিটাইল কোলিন কন্টেনিং সিনেপটিক ভেসিকল গুলো কি করবে? প্রিসিনেপটিক নিউরনের মেমব্রেনটাকে ক্রস করে সিনেপটিক ক্লেফটে অ্যাসিটাইল কোলিনটাকে পার করে দিবে। অ্যাসিটাইল কোলিন কিন্তু এবার সিনেপটিক ক্লেফটে চলে এসেছে। এই যে সিনেপটিক ক্লেফটে অ্যাসিটাইল কোলিনটা আসলো, এই অ্যাসিটাইল কোলিনটা পোস্ট সিনেপটিক নিউরনের মেমব্রেনের মধ্যেও কিছু রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফেলবে। তাহলে সিনেপটিক ভেসিকল থেকে অ্যাসিটাইল কোলিন চলে আসলো সিনেপটিক ক্লেফটে, এখান থেকে পোস্ট সিনেপটিক নিউরনের মধ্যে যে রিসেপ্টর আছে তার সাথে বাইন্ড করবে। বাইন্ড করলে দেখা যাবে পোস্ট সিনেপটিক নিউরনের মধ্যে কিছু আয়ন চ্যানেল থাকে যেগুলো যেগুলো সোডিয়াম আর পটাশিয়ামের প্রতি পার্মিয়েবল হয়। তখন দেখা যায় কি সেলের মধ্যে সোডিয়াম এন্টার করে এন্ড পটাশিয়াম এক্সিট করে। সোডিয়ামের এন্ট্রি হয়, পটাশিয়ামের এক্সিট হয়। তার মানে পোস্ট সিনেপটিক নিউরনের মধ্যেও কিন্তু অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করে যায়। তাহলে আমরা যে অ্যাকশন পটেনশিয়ালটা প্রিসিনেপটিক নিউরনে পাচ্ছিলাম সেটা কিন্তু এবার পোস্ট সিনেপটিক নিউরনেও চলে আসলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা অ্যান্সার তো বুঝাই গিয়েছি কোন আয়নটা সিনেপটিক নবের মধ্যে এন্টার করছিল। এই যে আমাদের যে ক্যালসিয়াম আয়ন, এই ক্যালসিয়াম আয়নই কিন্তু সিনেপটিক নবের মধ্যে এন্টার করে। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে which one is the inhibitory neurotransmitter? নিউরোট্রান্সমিটার কি জিনিস ছিল? নিউরোট্রান্সমিটার ছিল এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যেটা কি করছিল আমাদের প্রিসিনেপটিক নিউরন থেকে পোস্ট সিনেপটিক নিউরনে ইম্পালস ট্রান্সমিট করছিল, বা আমাদের যে অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালটা সেটা ট্রান্সমিট করছিল। তো এই যে নিউরোট্রান্সমিটার তারা তাদের অ্যাক্টিভিটি অনুযায়ী তিন টাইপের হয়। স্টিমুলেটরি হতে পারে, ইনহিবিটরি হতে পারে, অথবা বোথ স্টিমুলেটরি এন্ড ইনহিবিটরি। আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারটা আমি হচ্ছে এভাবে মনে রাখতাম যে ধরো তোমার ফোনটা চুরি হয়ে গেছে, হ্যাঁ, তোমার ফোনটা যদি চুরি হয়ে যায় তুমি কি করবা? ফোনটা খুঁজে পাওয়ার জন্য একটা জিডি বা জেনারেল ডায়েরি করবা। এখন আমরা বাঙালিরা তো খুবই বুঝো না, অনেক কিছু ভালো জানি, অনেক কিছু বলতে পারি, আমরা কিন্তু জিডি বলি না, আমরা বলি কি জিটি, বুঝছো? আমরা বলি জিটি। জিডি যে একটা জিনিস সেটা আমরা বুঝি না, আমরা বলি যে জিটি করে আসছি, ফোন চুরি হয়ে গেছে তাই জিটি করে আসছি। ওকে, তো এখন যদি তোমার ফোনটা চুরি হয়ে যায় তুমি তো খুব বেশি অ্যাক্টিভ থাকবা না, তোমার কাজকর্ম অনেক কমে যাবে, ফোন তুমি চালাতে পারছো না, তুমি ইনহিবিটেড হয়ে যাবা। তাহলে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারটা আমরা এই যে জিটি দিয়ে মনে রাখতে পারি। জিতে হচ্ছে গাবা, জিতে গ্লাইসিন, আর টিতে হচ্ছে টরিন। তাহলে গাবা, গ্লাইসিন আর টরিন এই তিনটা হচ্ছে আমাদের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তার মানে এখানে অ্যান্সার ডিটা কিন্তু কারেক্ট হবে। অ্যাসপার্টেট আর গ্লুটামেট এই বাকি দুটো অপশন কি হবে? এই দুটো কিন্তু আমাদের স্টিমুলেটরি নিউরোট্রান্সমিটার। স্টিমুলেটরি নিউরোট্রান্সমিটার আমরা বলেছিলাম না যে অবশ্যই এমসিকিউ এর একটা অপশন কারেক্ট কিনা সেটা মেক শিওর করে আমরা রেখে দিব না, আমরা বাকি অপশনগুলো কি হতে পারে সেটাও একটু অ্যানালাইজ করব। তাহলে অ্যাসপার্টেট আর গ্লুটামেট এটা হচ্ছে স্টিমুলেটরি নিউরোট্রান্সমিটার, আর ডোপামিন কিন্তু বোথ স্টিমুলেটরি এন্ড ইনহিবিটরি। বোথ স্টিমুলেটরি এন্ড ইনহিবিটরি। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই। আনিকা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? যদি হচ্ছে বোথ স্টিমুলেটরি এন্ড ইনহিবিটরি বলতো তখন আমরা হচ্ছে ডোপামিনটা অ্যান্সার করতাম, কিন্তু এখন কিন্তু অ্যান্সার হবে গাবা। সামনের দিকে যাই। এখানে দেখো একটা ফিগার দেয়া আছে, ফিগারটা খুবই অস্পষ্ট, এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। দেখো দিনাজপুর বোর্ডে 2019 এই কোয়েশ্চেনটা এসেছিল, যখন কোয়েশ্চেনটা এসেছিল এটা খুবই ভেগ একটা ছবি ছিল, ছবি দেখে বোঝাটাই অনেক টাফ যে আসলে কি মার্কিং করা, বুঝছো? এছাড়া বাকি সবকিছু খুব একটা প্রবলেম করে না,
ছবি দেখে বুঝতেই একটু প্রবলেম হয়। তো ছবি দেখে বোঝার ক্ষেত্রে আমরা ট্রাই করব কি আমাদের বইয়ে প্যারালাল টেক্সটে যে ছবিগুলো দেয়া আছে সেই ছবিগুলো যাতে আমরা ভালোভাবে দেখে নিই। তোমার যদি ছবি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন থাকে তুমি খুব ইজিলি একটা ভেগ ছবি থেকেও আইডেন্টিফাই করে ফেলতে পারবা যে আসলে ছবিটাতে কোন পার্টটা মার্কিং করা আছে। তো এই ছবিটাতে যদি আমরা একটু দেখি এটা আসলে কিসের ছবি, এটা আমাদের ব্রেইনের একটা সেকশনের ছবি। আমার ব্রেইনটা যদি পুরোটা এরকম হয়, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমার মাথার ভেতরে আমার ব্রেইনটা আছে, ধরলাম আমি আমার ব্রেইনটাকে খুলে আমার হাতের মধ্যে নিয়ে আসলাম, এই ব্রেইনটাকে আমি ঠিক মাঝ বরাবর কেটে যদি সামনে থেকে তোমাদেরকে দেখাই তাহলে এই ভিউটা তোমরা কিন্তু পাবা। কি বললাম, আমার ব্রেইনটাকে সামনে নিয়ে কেটে ঠিক এভাবে ধরে তোমাদেরকে আমি এই ভিউটা দেখাচ্ছি। ওকে, এটাকে বলা হয় যে স্যাজাইটাল সেকশন। ওকে, স্যাজাইটাল সেকশনে হচ্ছে আমরা এই ব্রেইনটাকে দেখছি। ব্রেইনটার পার্টস গুলো যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, সবার আগে যেটা আইডেন্টিফাই করবে এই যে বড় একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামটা আমাদের বোঝা হয়ে গেল। এরপরে তার ঠিক উপরে যে পার্টটা সেটাই কিন্তু আমাদের সেরেব্রাম। সেরেব্রাম। ওকে, কর্পাস ক্যালোসাম সেরেব্রাম বোঝা শেষ। কর্পাস ক্যালোসামের নিচে এরকম গোল মতো একটা বড় যে স্ট্রাকচার সেটা আমাদের থ্যালামাস, আর তার ঠিক একটু সামনের দিকের যে স্ট্রাকচার সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। ওকে, তাহলে কি বললাম, এটা হচ্ছে সেরেব্রাম, বড় স্ট্রাকচারটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, নিচে একটা গোল ওভাল টাইপের স্ট্রাকচারটা হচ্ছে থ্যালামাস হবে, তার একটু সামনে এই যে এই পার্টটা হবে হাইপোথ্যালামাস। থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরেব্রাম, এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের ফোর ব্রেইন। তারপর কি, তারপর থাকবে আমাদের মিড ব্রেইন। মিড ব্রেইনটা আমরা কিভাবে বুঝবো, দেখো মিড ব্রেইন বোঝার জন্য আমরা হচ্ছে একটা পাখির ঠোঁট আঁকবো। ঠিক আছে, ওকে, তো এখানে সবার উপরের অংশটা হবে মিড ব্রেইন, সবার উপরের অংশটা হবে হচ্ছে মিড ব্রেইন। তারপরে দেখো এই অংশটাতে দুইটা ভাঁজ দেখা যায়, এই যে ভাঁজটা দেখতে পাচ্ছ এই ভাঁজের উপরের পার্টটা হবে পন্স আর নিচের পার্টটা হবে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, তাহলে কি বুঝলাম যে এই যে একটা পাখির ঠোঁট আঁকলাম, পাখির ঠোঁটের সবার উপরে মিড ব্রেইন, তার ঠিক নিচে এই বালজিং পয়েন্টটা হচ্ছে পন্সের জন্য, তারপর এই বালজিংটা হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গাটার পার্ট। ওকে, এই তিনটা মিলে কিন্তু একসাথে আমরা বলি ব্রেইন স্টেম। ব্রেইন স্টেম। এখন দেখো ফোর ব্রেইনের সব জিনিস আমরা খুঁজে পেয়ে গেছি, মিড ব্রেইন পেয়েছি, হাইন্ড ব্রেইনের পন্স আর মেডুলা অবলঙ্গাটা পাওয়া হয়ে গেছে। একটা জিনিসই বাকি আছে, একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে সেরেবেলাম। এই যে দেখো বাকি একটা এক্সট্রা বালজিং যে পিছনের দিক থেকে দেখা যায় এটাই কিন্তু সেরেবেলাম, এন্ড ফিগারটাতে কিন্তু এই এ মার্কিং দিয়ে সেরেবেলামকেই দেখানো হয়েছে। ওকে, ঠিক আছে, ব্রেইন চেনার ক্ষেত্রে সবচেয়ে ক্রিটিক্যাল এই সেকশনের সবচেয়ে ক্রিটিক্যাল যে পয়েন্ট তোমাদের কাছে মনে হবে যে সামনের দিকটা কোনটা পেছনের দিকটা কোনটা, কারণ আমরা জানি পেছনের দিকে সেরেবেলাম থাকে, সামনের দিকটা চিনতে পারলে ইজিলি পেছনের দিকে যে সেরেবেলাম থাকে সেটা বোঝা যায়। দেখো এই যে পাখির ঠোঁট যে আঁকলাম, পাখির ঠোঁটের এই পয়েন্টেড পার্টটা যেদিকে থাকবে সেই দিকটাই হচ্ছে সামনের দিক। দেখো তো এই ফিগারের ক্ষেত্রে এই যে পাখির ঠোঁটের পয়েন্টেড পার্টটা কি এই পাশে দেখা যাচ্ছে না, তাহলে এটা কিন্তু ব্রেইনের সামনের পার্ট আর এটা হচ্ছে পেছনের দিক। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু ব্যাপার আশা করি ক্লিয়ার। এবার আমরা কোয়েশ্চেনের দিকে যাই। এ মার্ক স্ট্রাকচারটা হচ্ছে সেরেবেলাম, এটা আমরা বুঝে গেছি। এন্ড নেক্সট কোয়েশ্চেনও এটা নিয়ে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এ মার্ক পার্ট অফ দ্য স্টেম? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সেরেব্রাম, সেরেবেলাম। আর সেরেব্রাম, থ্যালামাস, পন্স এগুলো কি সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে এ পার্ট অফ দ্য স্টেম controls speech, controls muscle tone, determines the direction of movement. তার মানে আমাদেরকে বলতে চাচ্ছে যে আসলে সেরেবেলামের ফাংশন কি সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো সেরেবেলামের ফাংশন কিভাবে মনে রাখবো? সেরেবেলামের ফাংশনটা আমরা একটা স্টোরি দিয়ে মনে রাখতে পারি।
ধরো তোমার একটা খুবই স্টাইলিশ ফ্রেন্ড, সে খুবই স্টাইল করে, সে খুব ভালো জেস্চার পোস্টার নিয়ে চলে, কিন্তু এক সময় তার অনেক অস্থিরতা কাজ করছে। ধরো একটু আগে আমি অনেক জ্যামে পড়েছিলাম, অনেক জ্যামে আটকে ছিলাম, তো জ্যামে বসে আমি খুবই অস্থির হয়ে গেছি। তো তোমার ওই ফ্রেন্ডটাও হয়তো জ্যামে ছিল, সে খুবই অস্থির হয়ে গেছে, বাসায় গিয়ে সে এদিক ওদিক সেদিক হাঁটাহাঁটি করছে, কোনো নির্দিষ্ট দিকে হাঁটাহাঁটি করছে না, খুবই হ্যাফাজার্টলি ডিফারেন্ট ডিরেকশনসে হাঁটাহাঁটি করছে। তারপরে হঠাৎ করে তার যে বিছানা ছিল, বিছানার বেডের সাথে একটু ধাক্কা খেয়ে পড়ে গেল। ঠিক আছে, পড়ে গিয়ে সে ব্যালেন্স হারিয়ে ফেললো, সে যে সুন্দর পোস্টার নিয়ে হাঁটাহাঁটি করে সেই পোস্টারটা নষ্ট হয়ে গেল। আর যেহেতু সে পড়ে গেল, তার পায়ের মাসেলের যে টোন ছিল, মাসেলের মধ্যে টোনটা ঠিক থাকলো না, মাসেলের টান পড়লো, সে প্রচুর ব্যথা পেলো, ব্যথা পেয়ে সে কান্নাই করে দিল। ওকে, তাহলে কি বললাম? এক্স্যাক্টলি তোমরা যারা যারা অ্যান্সার করছো মোটামুটি সবাই ঠিকঠাকই অ্যান্সার করছো। সেরেবেলামের ফাংশন তাহলে আমরা এই স্টোরি থেকে মনে রাখতে পারবো। ফার্স্ট অফ অল, সেরেবেলাম কি করে? আমাদের বডির ব্যালেন্স, পোস্চার, এই টাইপের জিনিসগুলো কিন্তু মেইনটেইন করবে। ওকে, ব্যালেন্স পোস্চার মেইনটেইন করলো, আমরা ঠিক কোন ডিরেকশনে হাঁটবো, আমাদের মুভমেন্টের ডিরেকশনটাকেও কিন্তু কন্ট্রোল করবে। ওকে, তারপর কি? তারপর সে যে পড়ে গেল, তার মাসেলে টান পড়লো, তার মানে মাসেলের যে টোন সেটাও কিন্তু আমাদের সেরেবেলাম মেইনটেইন করবে। ওকে, তাহলে এই গল্প থেকেই কিন্তু মোটামুটি সবকিছু বুঝে ফেলা যায়। এই যে দেখো, মাসেল টোন কন্ট্রোল করবে সেরেবেলাম, এটা ঠিক আছে, আবার ডিটারমাইন্স দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, এটাও ঠিক আছে, কিন্তু সেরেবেলাম যে স্পিচ কন্ট্রোল করে এরকম কিছু কিন্তু আমরা শুনি নাই, গল্পটাতে এরকম কোনো ঘটনা ছিল না। আসলে স্পিচ কন্ট্রোল করে আমাদের সেরেব্রাম, সেরেব্রাম স্পিচ কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, সেরেব্রামের মধ্যে স্পিচ সেন্টার থাকে, সেটা দিয়ে স্পিচ কন্ট্রোল করে থাকে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। ঠিক আছে, তোমরা যারা যারা অ্যান্সার করেছো কম বেশি ঠিকঠাকই অ্যান্সার করেছো, দু একজনের অ্যান্সার একটু ভুল হয়ে গেছে আর কি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমাদের ক্রেনিয়াল নার্ভস নিয়ে। ক্রেনিয়াল নার্ভ এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ক্রেনিয়াল নার্ভ যে ভালো বুঝতে পারবে, বোঝার থেকেও বেশি কথা যে ভালো মেমোরাইজ করতে পারবে, সে দেখা যাবে এই চ্যাপ্টারের বস। ঠিক আছে, ওকে, তোমরা অনেকে অলরেডি অ্যান্সার করে দিচ্ছ, কিন্তু আমরা একটু ক্রেনিয়াল নার্ভ নিয়ে দেখাশোনা করে আসি যে ক্রেনিয়াল নার্ভের ঘটনা কি। ক্রেনিয়াল নার্ভ টোটাল 12 পেয়ার্স। ক্রেনিয়াল নার্ভ টোটাল 12 পেয়ার্স। 12 পেয়ার্স। আচ্ছা, এই 12 পেয়ার্স এর শুধু যে নাম লাগে তাই না, একদম সিরিয়ালি নামগুলো মনে রাখতে হয়। আমি যদি সিরিয়ালি একটু নাম্বার দেওয়া ট্রাই করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, সিরিয়ালি নাম্বার সহ মনে রাখতে হয় প্রত্যেকটার নাম, এন্ড প্রত্যেকটা টুকটাক ফাংশনও আমাদের অনেক বেশি কাজে লাগে। তো নাম কিভাবে মনে রাখতাম জানো? আমাদের যদি আমরা কোনো ফ্যাক্টরির পাশ দিয়ে যাই, তখন দেখা যায় কি সেখানে খুব মজার মজার খাবারের স্মেল পাই, যদি খাবারের ফ্যাক্টরি হয়। তো ফ্যাক্টরির পাশে গেলে মজার খাবারের স্মেল পাবো, তার মানে স্মেলের সাথে রিলেটেড যে নার্ভ সেটা অলফ্যাক্টরি নার্ভ। ওকে, অলফ্যাক্টরি নার্ভ, বুঝলাম। তাহলে অলফ্যাক্টরি স্মেলের সাথে রিলেটেড, স্মেল নেই আমরা নাক দিয়ে, নাক কয়টা? একটা, তাহলে একটা নাক দিয়ে অলফ্যাক্টরি নার্ভ দিয়ে আমরা স্মেল নিব। তাহলে ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ অলফ্যাক্টরি নার্ভ। আমরা যে দেখি, চোখে যে দেখি, এই দেখার কাজটা করি অপটিক নার্ভ দিয়ে। আমরা জানি আই রিলেটেড সবকিছুতেই টুকটাক অপটিক ওয়ার্ডটা ইউজ হয়, তাহলে অপটিক নার্ভ দিয়ে দেখি। আমাদের চোখ কয়টা? দুইটা চোখ দিয়ে দেখি, তাহলে অপটিক নার্ভ সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। ওকে, অপটিক নার্ভ সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। এইটুকু বুঝলাম। এই দুইটা আগে মনে রাখতাম আমি। তারপরে যেটা মনে রাখতাম 10 নাম্বার, 10 নাম্বারটা ভেগাস নার্ভ। 10 খুবই সুন্দর একটা নাম্বার। আমাদের 9 পর্যন্ত যেই নাম্বারগুলো সেগুলো বেশ ছোট, তারপরে প্রথম যে 2 ডিজিটের নাম্বার হলো সেটা 10। সেই 10 নাম্বারটা ভেগাস। ভেগাস ভেগাবন থেকে আসা একটা নার্ভের নাম। ঠিক আছে, ভেগাবন শব্দটার সাথে তোমরা পরিচিত কিনা বলো তো দেখি? ভেগাবন শব্দটার সাথে পরিচিত না তোমরা? ভব ঘুরে বলে বাংলাতে যেটাকে, মানে সে এদিক ওদিক সেদিক সব দিকে ঘুরে বেড়ায়। ঠিক তেমন এই ভেগাস নার্ভটারও কিন্তু
সব দিকে অনেক বিস্তৃত একটা ব্রাঞ্চিং আছে। এক্স্যাক্টলি জারি বলছে যে হ্যাঁ ও পরিচিত আছে। ভেগাস মানে কিন্তু যার ব্রাঞ্চিং অনেক বেশি, যার এরিয়া অফ কভারেজ অনেক বেশি। তো ভেগাস নার্ভেরও দেখা যায় এরিয়া অফ কভারেজ অনেক বেশি, ও ল্যারিংসে সাপ্লাই দেয়। আরেকটু নিচে গিয়ে দেখা যায় লাংসে সাপ্লাই দেয়, যেটা হচ্ছে পালমোনারি ব্রাঞ্চ। আমরা জানি লাংস রিলেটেড যে কোনো কিছুতেই পালমোনারি ওয়ার্ডটা ইউজ হয়। তারপর আরেকটু নিচে যায়, আরেকটু নিচে গিয়ে দেখা যায় পাশে মাঝের দিকে হার্টকে সাপ্লাই দেয়, যেটা হচ্ছে কার্ডিয়াক ব্রাঞ্চ। ওকে, আরো একটু নিচে গিয়ে দেখা যায় আমাদের ইন্টেস্টাইনকেও কিন্তু সে সাপ্লাই দেয়। ওকে, তাহলে ভেগাস বুঝলাম অনেক বেশি ব্রাঞ্চিং। 9 নাম্বারটা এরপর আমি মনে রাখতাম, বুঝছো? 9 নাম্বারটা কিভাবে মনে রাখতাম জানো? একটা টেলিফিল্ম ছিল 9 নম্বর বিপদ সংকেত। মানে হচ্ছে যখন অনেক ঘূর্ণিঝড় হয় তখন লাস্ট যে বিপদ সংকেতটা দেয় সেটাই হচ্ছে 9 নাম্বার বিপদ সংকেত। তো যদি ঘূর্ণিঝড় হয় গ্লাস টাস ভেঙে যাবে, তাহলে 9 নাম্বার বিপদ সংকেত দিলে গ্লাস ভেঙে যাবে, তাহলে এটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ এটুকু বুঝলাম। 11 অ্যাক্সেসরি, 11 অ্যাক্সেসরি, তার মানে 11 এর যে নার্ভটা সেটার নাম হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল অ্যাক্সেসরি। তাহলে মোটামুটি এই তিনটা আমার সুন্দর মতো হয়ে গেল। এরপর আমি হচ্ছে আবার একটু পিছনের দিকে আসি। 8 নাম্বার কি? 8 অডিটরি। 8 or 8 এটা হচ্ছে অডিটরি। এটা একটা সুন্দর নামও আছে, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। তাহলে 8 অডিটরি বুঝে গেলাম। এরপরে আসি 7 নাম্বার। 7 নাম্বারটা আমি এভাবে মনে রাখতাম যে একটা প্রবাদ বাক্য আছে না, আমি 7-5 কিছুই বুঝি না, মানে 7-এর সাথে 5 আসে, 7-এর সাথে 5, 5 থেকে ফাস। হ্যাঁ, অনেকে 5 তো বলতে পারে না, অনেক এলাকার মানুষ 5 না বলে বলে ফাস। ওকে, তো ফাস থেকে ফেসিয়াল। ওকে, 7-5 বোঝে না, 5 তো বলতে পারে না, বলে ফাস, ফাস থেকে ফেসিয়াল। ওকে, তারপরে আসি 6-এর কাছে। 6 আমি এভাবে মনে রাখতাম, আমরা একটা কথা বলি না আমাদের সিক্স সেন্স অনেক ভালো, আমি সিক্স সেন্স থেকে এটা বুঝেছি ওইটা বুঝেছি। তো সিক্স সেন্স, সো অ্যাবডুসেন্স। ওকে, অ্যাবডুসেন্স, সিক্স সেন্স থেকে অ্যাবডুসেন্স। এরপরে আর কয়েকটা জিনিসই বাকি থাকে। সেই কয়েকটা জিনিসের মধ্যে 5 কি করে, ওর নাম 5, কিন্তু ও বিট্রে করে ওর থেকে ভালো জিনিস নেওয়ার ট্রাই করে। ধরো 5 তো অনেক পরের পজিশন, তুমি 5th হলে তো এত খুশি হবা না যতটা খুশি তুমি 3rd হলে হবা। তো 5 কি করে, সে নিজে খারাপ স্টুডেন্ট কিন্তু সে 3 ওয়ালা একটা কিছুকে তার পাশে বসায় দেয়। 5 ট্রাইজেমিনাল, ঠিক আছে? 5 হচ্ছে ট্রাইজেমিনাল। আর বাকি থাকে কয়েকটা জিনিস। 4 ট্রক্লিয়ার, এমনিতেই একটা কেমন জানি ফোনেটিক্সে মিল পাওয়া যায়, 4 ট্রক্লিয়ার, 4 ট্রক্লিয়ার। বাকি থাকে আর 2টা অকুলোমোটর, তাই আমি এমনিই মনে রাখতাম 3 দিয়ে। 3 হচ্ছে অকুলোমোটর আর 12 হচ্ছে হাইপোগ্লসাল। হাইপোগ্লসাল। তাহলে এভাবে যখন আমি মনে রাখতাম তখন যে কোনো একটা নাম্বার জিজ্ঞেস করলে আমার ইনস্ট্যান্টলি মনে পড়ে যেত। যেমন 6 অ্যাবডুসেন্স, 6 সেন্স অ্যাবডুসেন্স। 5 যদি বলি সে 3 কে নেয়, তাই ট্রাইজেমিনাল। এরপর যদি বলি 7, 7 থেকে 5 ফাস ফেসিয়াল। ঠিক আছে, এরকম দেখা যায় কি যে ইনস্ট্যান্টলি নাম্বার থেকেই আমরা হচ্ছে এই যে নার্ভের নামগুলো মনে করতে পারবো। এখন এর মধ্যে লাগে কি, এই যে ক্রেনিয়াল নার্ভগুলো, ক্রেনিয়াল নার্ভগুলোর মধ্যে কিছু ক্রেনিয়াল নার্ভ কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেরও পার্ট, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হিসেবে কাজ করে। একটা জিনিস কিন্তু ক্লিয়ার রাখবে, ক্রেনিয়াল নার্ভ কখনোই সিম্প্যাথেটিক না। সিম্প্যাথেটিক হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো। সিম্প্যাথেটিক হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো। তার মানে কি, আমাদের যে থোরাসিক স্পাইনাল নার্ভ আর লাম্বার স্পাইনাল নার্ভ, এই স্পাইনাল নার্ভ গুলো দিয়ে সিম্প্যাথেটিক নার্ভ হবে। সিম্প্যাথেটিকে কোনো ক্রেনিয়াল নার্ভ কিন্তু আসবে না, এগুলো স্পাইনাল নার্ভ দিয়ে আসবে। আর যেটা প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো।
ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। তার মানে এখানে ক্রেনিয়াল কিছু নার্ভ আসবে আর স্যাক্রাল যে স্পাইনাল নার্ভ গুলো আছে সেগুলো কিন্তু আসবে। স্পাইনাল নার্ভ কি জিনিস সেটা তো তোমরা জানো, আমাদের 31 পেয়ারস অফ স্পাইনাল নার্ভস আছে, সেগুলোর মধ্য থেকে স্যাক্রাল যে নার্ভ গুলো সেগুলো কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পার্ট হিসেবে আসবে। ওকে, তো ক্রেনিয়াল কোন নার্ভ গুলো আসবে? ক্রেনিয়াল নার্ভ গুলো এভাবে মনে রাখতে পারো, অক ফ্যাক গ্লোভা। অক ফ্যাক গ্লোভা এভাবেই মনে রাখো, অক ফ্যাক গ্লোভা, অকফ্যাক গ্লোভা, অকফ্যাক গ্লোভা এভাবে যদি কয়েকবার বলো দেখবা এমনিতেই মনে থাকছে। অক্তে কি? অক্তে হচ্ছে অকুলোমোটর, অকুলোমোটর। ফ্যাক্টে কি? ফ্যাক্টে হচ্ছে ফেসিয়াল। গ্লোতে কি? গ্লোতে গ্লসোফ্যারেঞ্জিয়াল। আর ভাতে হচ্ছে ভেগাস, গ্লসোফ্যারেঞ্জিয়াল আর ভেগাস। এখন এর মধ্যে আরো কিছু জিনিস আছে, কিছু নার্ভ আছে একদম পিওরলি সেন্সরি, যারা আমাদের সেন্সই ক্যারি করে। যেমন এরকম কিছু সেন্স কি, আমরা চোখে দেখি ভিশন, যেটা অপটিক নার্ভ দিয়ে হবে, নাক দিয়ে ঘ্রাণ নেই, স্মেল নেই, অলফ্যাক্টরি নার্ভ, কান দিয়ে শুনি, অপটিক নার্ভ বা ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। এই তিনটা, যেটাকে আমি হচ্ছে একদম কড়া পিঙ্ক কালার দিয়ে মার্ক করছি, এরা হচ্ছে পিওরলি সেন্সরি, এরা হচ্ছে পিওরলি সেন্সরি। আর কিছু নার্ভ আছে যারা একদম পিওরলি মিক্সড, ঠিক আছে, এরা অবশ্যই অবশ্যই মিক্সডই হবে। যেমন কি? যেমন হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ আছে, ওকে, তারপর আর কি, আর আছে হচ্ছে ফেসিয়াল নার্ভ, আর একটু সামনে যদি যাই গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ আর ভেগাস নার্ভ, গ্লসোফ্যারেঞ্জিয়াল আর ভেগাস, এরা হচ্ছে মিক্সড নার্ভ। তার মানে এদের মধ্যে সেন্সরি কম্পোনেন্টও থাকবে, এদের মধ্যে কিন্তু মোটর কম্পোনেন্টও থাকবে। বাকি যারা বাদ পড়ে গেল তারা সবাই কিন্তু পিওরলি মোটর নার্ভ, ঠিক আছে, যারা বাদ পড়বে তারা মোটর নার্ভ। দেখো তো 9-10 এরা না কেমন জানি ভাই ব্রাদারের মতো, এরা প্রায় সময়ই একদম কাছাকাছি থাকে, বুঝছো, এরা অনেকটা ভাই ব্রাদারের মতো কাজ করে। দেখো দুইটাই মিক্সড নার্ভ। আবার 5 আর 7 কিছুটা ভাই ব্রাদারের মতো, দুইটাই হচ্ছে মিক্সড নার্ভ। ওকে, তাহলে এই তো আমরা সেন্সরি মিক্সড, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এই ঘটনাগুলো পড়ে ফেললাম। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এদের সোর্স, ওরা কোথা থেকে আসে। কোথা থেকে আসে এটা হচ্ছে আমরা এই জায়গাটা যদি দেখি 1 2 3 4 5 6 নাম্বারটাকে হচ্ছে আমি এভাবে লিখি তাহলে বেটার হবে। 1 2 একটু গ্যাপ দিয়ে 3 4 5 6 7 8 9 10 11 12। ঘটনা যেটা হয়, আমরা সিরিয়ালি যাওয়ার ট্রাই করব, ঠিক আছে, আমরা এদের সোর্স বলবো, তার মানে এদের অরিজিনটা ঠিক কোথা থেকে, ফোর ব্রেইন, মিড ব্রেইন নাকি পন্স নাকি মেডুলা, সেটা জানার ট্রাই করব। 1 2 এই দুইটা হচ্ছে ফোর ব্রেইন থেকে, ফোর ব্রেইন তো সবার আগে, 1 2 আসবে ফোর ব্রেইন থেকে। 3 4 এটা হচ্ছে ফোর ব্রেইনের পরের পার্ট, তার মানে মিড ব্রেইন থেকে আসবে। 5 6 7 8 এই চারটাকে একটু বাদ রাখি, বাট 9 10 11 12 এরা অবশ্যই মেডুলা অবলঙ্গাটা থেকে আসবে। ওকে, তাহলে 1 2 4 ব্রেইন, 3 4 মিড ব্রেইন, 9 10 11 12 কিন্তু মেডুলা অবলঙ্গাটা, এটা ক্লিয়ার। এই যে 5, এই 5 দেখা যায় এর কিছু পার্ট একদম পিওরলি পন্স থেকে আসে, কিছু পার্ট পন্স আর মেডুলা এই দুইটার যে জাংশন আছে সেখান থেকে আসে। আর 6 7 8 এরা অবশ্যই অবশ্যই পন্স আর মেডুলার জাংশন থেকে আসবে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি 5 6 7 8 পন্স আর মেডুলা এদের জাংশন থেকে কিন্তু আসে, ঠিক আছে। এরপরে যদি বলি ফাংশন, ফাংশন যদি বলতে চাই, গ্লসো রিলেটেড যা কিছু পাবো সেগুলো আমাদের টাঙের মুভমেন্টে হেল্প করবে। গ্লসো রিলেটেড সবকিছু টাঙের মুভমেন্টে হেল্প করবে। ওকে, তাহলে বুঝতেই পারছি এই যে গ্লসোফ্যারেঞ্জিয়াল আর হাইপোগ্লসাল এই দুইটা আমাদের টাঙের মুভমেন্টে কিন্তু হেল্প করবে। টাঙের মুভমেন্ট গেল, এবার হচ্ছে টাং থেকে টেস্ট নেওয়া। টেস্ট আবার এই দুইটা নিতে পারবে না, মুভমেন্টে দুইটাই আছে। টেস্টের ক্ষেত্রে কি করবে, গ্লসোফ্যারেঞ্জিয়াল নিজে থাকবে, সাথে এপাশ থেকে ওরই আর একটা ফেলো, ওই যে দুইজনই মিক্স ছিল, গ্লসোফ্যারেঞ্জিয়াল নিজে থাকলো, হাইপোগ্লসালকে বাদ দিয়ে ও এবার ফেসিয়ালকে নিল,
মুখের একটা পার্ট, নামই ফেসিয়াল, মুখের একটা পার্ট হিসেবেই তো টাং থাকে, তাহলে টেস্টের ক্ষেত্রে কাজ করবে ফেসিয়াল, গ্লসোফ্যারেঞ্জিয়াল। আর কিছু জিনিসের কাজ হচ্ছে আমরা নামে নামেই বুঝতে পারি। অলফ্যাক্টরি কাজ আমরা জানি স্মেল, অপটিক হচ্ছে ভিশন, অডিটরির কাজ হচ্ছে হিয়ারিং। আরেকটা কাজ আছে, এর নাম হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। এর যে কক্লিয়ার পার্টটা সেটা আমাদের হিয়ারিং এ কাজ করবে, বাট ভেস্টিবুলার পার্টটা আমাদের কাজ করবে ব্যালেন্সে। ঠিক আছে, ব্যালেন্সের বাংলা ভারসাম্য। তাহলে ভেস্টিবুলার, ভিতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য, মিল পাওয়া যায় কিন্তু নামের মধ্যেই। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসটা বুঝলাম। আমাদের চোখের যে মুভমেন্ট, আইবলের মুভমেন্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে 3, 4 আর 6। 3, 4, 6 এরা অবশ্যই আইবলের মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু কাজ করবে। অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স, এই তিনটা হচ্ছে আমাদের আইবলের মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু কাজ করবে। এই তো, তাহলে আই হোপ এই ব্যাপারগুলো ক্লিয়ার হলো। একটা জিনিস দেখো তো, গ্লসোফ্যারেঞ্জিয়ালের নামের মধ্যেই গ্লসো কথাটা যেমন আছে, ফ্যারেঞ্জিয়াল কথাটাও একটু কেমন জানি আছে। যদিও নামের মধ্যে ফ্যারেঞ্জিয়াল কথা নিয়ে ঘোরে, তার মানে নিশ্চয়ই এর ফ্যারিংস এর সাথে কোনো না কোনো কাজ তো নিশ্চয়ই আছে। ওকে, আমাদের যে ফ্যারিংস আর ল্যারিংস এরা কিন্তু ঠিক পাশাপাশিই থাকে আর কি। ল্যারিংস এর একটু পিছনে দেখা যায় ফ্যারিংসও থাকে। তো ল্যারিংসের যে মুভমেন্ট, এই ল্যারিংসের মুভমেন্ট কিন্তু গ্লসোফ্যারেঞ্জিয়াল করে থাকে। যদিও নামের সাথে ফ্যারিংস নিয়ে ঘুরছে, সে কিন্তু ল্যারিংসের মুভমেন্টেও কাজ করে। ঠিক আছে, আই হোপ আমাদের ক্রেনিয়াল নার্ভ গুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা কোয়েশ্চেনটাতে যাই। উইচ নার্ভ ইজ দ্য লংগেস্ট? আমাদের এ একটা নার্ভ আছে যেটা হচ্ছে আই এর দিকে যাচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই অপটিক নার্ভ। বি একটা নার্ভ নোজের দিকে যাচ্ছে, এটা নিশ্চয়ই অলফ্যাক্টরি নার্ভ। সি একটা নার্ভ হার্টের দিকে যাচ্ছে, আমরা বলেছিলাম কি ভেগাস নার্ভের 4টা ব্রাঞ্চ, তার মধ্যে একটা ছিল কার্ডিয়াক, তার মানে সি নিশ্চয়ই ভেগাসকে ইন্ডিকেট করছে। আর ডি একটা মাউথের দিকে যাচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই ফেসিয়ালকে ইন্ডিকেট করছে। এবার কোয়েশ্চেন দেখি, লংগেস্ট নার্ভ। আমরা বলেইছিলাম ভেগাস হচ্ছে ভেগাবন্ড, সে অনেক দূর পর্যন্ত যায়। তাহলে এই যে ভেগাবন্ড নার্ভটা, এই ভেগাবন্ড নার্ভটাই কিন্তু লংগেস্ট হবে। অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, ভেরি গুড। যারা হচ্ছে অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো, মোটামুটি সবাই ঠিকঠাক অ্যান্সার দিয়ে দিয়েছো, অ্যান্সার ঠিকও আছে। চলো এবার সামনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলেছে অ্যামাং দ্য নার্ভস শোন ইন দ্য স্টেম, কিছু কথাবার্তা বলা আছে। এ অপটিক নার্ভ, হ্যাঁ অবভিয়াসলি আই এর দিকে যেহেতু যাচ্ছে এটা অপটিক নার্ভ। সি হ্যাজ 4 ব্রাঞ্চেস, হ্যাঁ সি যেহেতু ভেগাসের 4টা ব্রাঞ্চ আছে, যেটা আমরা অলরেডি বলে এসেছি। ডি অরিজিনেটস ফ্রম দ্য মেডুলা অবলঙ্গাটা। ডি বলেছে ফেসিয়াল, 7, 5, তার মানে ফেসিয়ালের নাম্বার কত ছিল? 7। এবার আমরা লিখে দেখি তো, এই যে দেখো 7, 6, 7, 8 পন্স মেডুলার জাংশন থেকে আসছিল, তার মানে মেডুলা অবলঙ্গাটা থেকে আসছে। এই কথাটাও কিন্তু ঠিক। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। ওকে, এক্স্যাক্টলি, রিফাত হচ্ছে ঠিকঠাক অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ক্রেনিয়াল নার্ভ ইজ দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ফাউন্ড? এটা হচ্ছে সেই অকফ্যাক গ্লোভা। অ্যান্সার করো তো দেখি, এবার আমি আর বলবো না। অকফ্যাক গ্লোভা দিয়ে মনে রাখতে বলেছিলাম প্যারাসিম্প্যাথেটিক, তাহলে এখানে বলো প্যারাসিম্প্যাথেটিক কোনটা হবে? প্যারাসিম্প্যাথেটিক অকফ্যাক গ্লোভা যদি হয়, অকুলোমোটর, ফ্যাক্টে ফেসিয়াল, গ্লোতে গ্লসোফ্যারেঞ্জিয়াল আর ভেতে ভেগাস। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু হবে সি। ঠিক আছে, এক্স্যাক্টলি রিফাত ঠিকঠাক বলে দিয়েছে, অকুলোমোটর হবে অ্যান্সার। সামনের দিকে যাই। Which of the following statements about cranial nerves is incorrect? ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট সেটা আইডেন্টিফাই করতে বলেছে। কোয়েশ্চেনে যদি এই যে ইনকারেক্ট টাইপের ওয়ার্ড গুলো থাকে, এগুলো আমরা অনেক সময় দেখা যায় এক্সামে প্যানিক অ্যাটাকের কারণে হোক বা বিভিন্ন কারণে স্কিপ করে যাই। এটা কিন্তু স্কিপ করা যাবে না, খুব ভালোভাবে দেখে তারপর অ্যান্সার করতে হবে। তাহলে আমরা অ্যান্সার করা ট্রাই করি তো। ট্রক্লিয়ার মুভমেন্ট অফ দ্য আইবল করে, আমরা জানতাম কি অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স, এই তিনটা আমাদের আইবলের মুভমেন্ট করে, তাহলে এই স্টেটমেন্টটা ঠিক আছে। ফেসিয়াল কন্ট্রোলস ফেসিয়াল এক্সপ্রেশন, নামই ফেসিয়াল, তার মানে ও নিশ্চয়ই ফেস রিলেটেড কাজকর্মগুলোই করবে, এটাও ঠিক আছে। গ্লসোফ্যারেঞ্জিয়াল মুভমেন্ট অফ ফ্যারিংস, ওকে মেনে নিলাম।
তারপর হাইপোগ্লসাল কন্ট্রোলস সেন্সেশন অফ টেস্ট। আমরা বলেছিলাম কি সেন্সেশন অফ টেস্টের সাথে রিলেটেড হচ্ছে দুইটা জিনিস, গ্লসোফ্যারিঞ্জিয়াল নিজে থাকে কিন্তু হাইপোগ্লসালকে নেয় না, নেয় ফেসিয়ালকে। তাহলে অ্যান্সার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, যদিও এখানে ইনফরমেশন কিন্তু ডি নাম্বারে ভুল আছে। ঠিক আছে, এই ডি নাম্বার ইনফরমেশনটা যেহেতু ভুল আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সেন্সেশন তো করবেই না, এটা মুভমেন্টের সাথে রিলেটেড থাকবে টাঙের। ওকে, ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা সামনের দিকে যাই। এই যে ফিগারটা, হ্যাঁ, যদি তোমার এক্সামে আসে তোমার প্রাইম কনসার্ন থাকবে যে আসলে ফিগারটা কিসের সেটা বোঝা। দেখো কতটা ভেগ অস্পষ্ট একটা ছবি, যারা হচ্ছে মোটামুটি এই ছবিটা বারবার দেখেছো ভালোভাবে তারা কিন্তু ঠিকই ধরতে পারবে, কিন্তু যদি না দেখা থাকে তখন কিন্তু যথেষ্ট প্রবলেম হবে। আচ্ছা, তাহলে আমরা চলো একটু শর্টকাটে দেখে নেওয়ার ট্রাই করি যে ঘটনাটা এখানে কি হচ্ছে। এই যে ছবিটা ছিল, এই ছবিটা আসলে আমাদের মিডল ইয়ারটাকে জুম করে দেখানো একটা ছবি। ঠিক আছে, আমাদের যে কান বা ইয়ার ছিল, ইয়ারের তো তিনটা পার্ট, একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, তারপরে আছে মিডল ইয়ার, তারপরে হচ্ছে ইনার ইয়ার বা ইন্টারনাল ইয়ার যেটাই বলি। ঠিক আছে, এক্সটার্নাল ইয়ারের পার্ট কি ছিল? এক্সটার্নাল ইয়ারের পার্ট ছিল আমাদের একটা পিনা বা অরিকল, তার ঠিক পরে ছিল একটা এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, তার ঠিক পরে ছিল একটা টিম্প্যানিক মেমব্রেন। ওকে, একটা এক্সটার্নাল ইয়ার বা পিনা ছিল, এরপরে হচ্ছে একটা এক্সটার্নাল অডিটরি মিয়েটাস ছিল, আর এখানে একটা টিম্প্যানিক মেমব্রেন ছিল। এইটুকু পর্যন্ত এক্সটার্নাল ইয়ার। তার ঠিক পরের যে স্পেসটা, এই স্পেসটাই হচ্ছে আমাদের মিডল ইয়ার। ওকে, মিডল ইয়ারে কি থাকে? মিডল ইয়ারে তিনটা এয়ার অসিকলস থাকে। তিনটা এয়ার অসিকলস গুলো কি কি? টিম্প্যানিক মেমব্রেনের সাথে লাগানো আর দেখতে একটু হ্যামারের মতো একটা, ইয়ার অসিকল থাকে, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে ম্যালিয়াস। তার ঠিক পরে, ম্যালিয়াসের পরে আরেকটা দেখা যায় অসিকল থাকে, যেটাকে দেখতে অনেকটা অ্যানভিলের মতো, সেটার নাম হচ্ছে ইনকাস। ম্যালিয়াস ইনকাসের পরেই দেখা যায় একটা, ম্যালিয়াস ইনকাসের পরেই দেখা যায় কি? একটা ছোট্ট একটা ইয়ার অসিকল, যেটা আমাদের বডির সবচেয়ে স্মলেস্ট বোন। এই ইয়ার অসিকলটার নাম হচ্ছে স্টেপিস, অনেকে স্টেপসও বলে, যেটাকে দেখতে স্টায়ার আপ শেপের মতো। ঠিক আছে, স্টেপিস দেখতে স্টায়ার আপ। ওকে, তাহলে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, হ্যামার লাইক, অ্যানভিল লাইক এন্ড স্টায়ার আপের মতো দেখতে। ঠিক আছে, এই স্টেপিসটা আমাদের ইনার ইয়ারের সাথে কানেক্টেড থাকে একটা ছোট্ট ফোরামেন দিয়ে, যেটা দেখতে অনেকটা ওভাল, তাই এর নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। ফেনেস্ট্রা ওভালিস। ওকে, ফেনেস্ট্রা ওভালিস দিয়ে আমাদের সাউন্ড, যেটা অরিকল হয়ে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস হয়ে টিম্প্যানিক মেমব্রেন হয়ে তিনটা ইয়ার অসিকল দিয়ে আলটিমেটলি স্টেপিস দিয়ে কিন্তু সাউন্ডটা ফেনেস্ট্রা ওভালিস দিয়ে ইনার ইয়ারে চলে যাবে। মিডল ইয়ারে আর কি থাকবে? এই পুরো জায়গাটাতে কিন্তু এয়ার থাকে। ঠিক আছে, আর এপাশ থেকে একটা স্ট্রাকচার থাকে, যেই স্ট্রাকচারটা আমাদের কানের সাথে গলার একটা কানেকশন তৈরি করে। সেটা কি? সেটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউব। ওকে, ইউস্টেশিয়ান টিউব। তাহলে এই হচ্ছে মোটামুটি একদম গ্রসলি আমাদের একটা ইয়ারের স্ট্রাকচার। এক্সটার্নাল আর মিডল ইয়ারটা আমরা দেখলাম। এবার আমরা ছবিতে যাই। ছবিতে কি বলেছিলাম? এটা আসলে মিডল ইয়ারের একটা জুম করা ছবি। কি দেখে বুঝবো? দেখো এই যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের টিম্প্যানিক মেমব্রেন, এর সাথে একটা কিছু লাগানো আছে দেখতে একটু হ্যামারের মতো, এটা ম্যালিয়াস হবে। তারপরে যেটা লাগানো সেটা অবশ্যই ইনকাস, এরপরে যে জিনিসটা লাগানো সেটা কিন্তু স্টেপস। ওকে, তার মানে এখানে এক্স দিয়ে যেই বোনটা মার্ক করা সেটা আসলে নাথিং বাট স্টেপিস। ঠিক আছে, স্টেপিস সম্পর্কে আমরা যেটা জানি, এটা হচ্ছে বডির স্মলেস্ট বোন। আরেকটা কি জানি? আরেকটা ইনফরমেশন যেটা জানি, এই যে স্টেপিসটা, এই স্টেপিসটা ফেনেস্ট্রা ওভালিস দিয়ে
ইনার ইয়ারের সাথে কিন্তু কানেক্টেড থাকে ফেনেস্ট্রা ওভালিস। ওকে, এবার হচ্ছে আমরা কোয়েশ্চেন গুলো দেখি। which of the following is correct about x? কারেক্টটা খুঁজতে হবে। its name is incus, obviously না, এটা incus না, এটা stapes। smallest bone of the body, হ্যাঁ আমরা অ্যান্সার কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। attached to the fenestra rotunda, না ফেনেস্ট্রা রোটান্ডার সাথে কিন্তু অ্যাটাচ থাকে না। ফেনেস্ট্রা রোটান্ডা হচ্ছে এই যে ফেনেস্ট্রা ওভালিসের নিচে আরেকটা ছোট্ট ছিদ্র থাকে, একটা ছোট্ট ফোরামেন থাকে, যেটার নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। ওটা দিয়ে দেখা যায় এক্সট্রা সাউন্ড গুলো চলে আসে। লুকস লাইক অ্যান অ্যানভিল, না অ্যানভিলের মতো তো ওকে লাগবে না, অ্যানভিলের মতো লাগবে কিন্তু ইনকাসকে। ঠিক আছে, ওকে, তাহলে এই তো অনেকে ঠিকঠাক অ্যান্সার করেছো, দু একজন হয়তো একটু ভুল অ্যান্সার করেছো। ঠিক আছে, আমরা তাহলে একটু সামনের দিকে আবার যাই। ওয়াই মার্ক পার্ট, দেখো ওয়াই মার্ক পার্ট অ্যাকচুয়ালি যে কোনটা এক্সাম হলে একটু কনফিউশন হতে পারে, বাট আমরা জানি কি এটা মিডল ইয়ার বোঝা হয়ে গেছে। মিডল ইয়ারের সাথে একটা পার্ট যদি কানেক্টেড করে আঁকানো থাকে, সেটা ইউস্টেশিয়ান টিউব ছাড়া আর কিছুই কিন্তু হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে এটা ইউস্টেশিয়ান টিউব। ওকে, তাহলে এবার কোয়েশ্চেনটা পড়ি। কানেক্টেড টু ফ্যারিংস, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের ফ্যারিংস এর সাথে কিন্তু ইউস্টেশিয়ান টিউবটা কানেক্ট করে রাখে মিডল ইয়ারকে। ইট ক্যান বি ইনফেক্টেড বাই মাইক্রো অর্গানিজমস, এক্স্যাক্টলি এটাও ঠিক কথা। যখন নাকি আমাদের মিডল ইয়ারটা মাইক্রো অর্গানিজম দিয়ে এফেক্টেড হবে, তখন এটাকে আমরা কিন্তু বলি অটাইটিস মিডিয়া। মিডল ইয়ার তাই মিডিয়া, আর অটো মানে হচ্ছে কান রিলেটেড, আইটিস মানে ইনফ্লামেশন। অটো মানে কান রিলেটেড, আইটিস মানে ইনফ্লামেশন, মিডিয়া কারণ হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটির কথা বলা হচ্ছে। মোর প্রোন টু ইনফেকশন ইন চিলড্রেন, এটাও ঠিক, কারণ অটাইটিস মিডিয়া কিন্তু বাচ্চাদেরই বেশি হয়। তাহলে দেখো এই যে ইয়ারের একটা চ্যাপ্টার, এটার সাথে কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের চ্যাপ্টারে দুইটা ইনফরমেশন মিলায়ে একটা এমসিকিউ হয়ে গেল, খুব সুন্দর, যেটা কিন্তু চিটাগং বোর্ডে আসছিল। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 2 3, এই তিনটাই। ওকে, সামনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে রড সেল রিচ ইন পিগমেন্ট রডোপ্সিন, মোর সেনসিটিভ টু লাইট, ইউজ ইন নাইট ভিশন। এখানে কি, এখানে বলা হচ্ছে আমাদের আইয়ের যে থার্ড একটা লেয়ার ছিল না, ফার্স্টে ছিল কি স্ক্লেরা, তারপরে কোরোয়েড, এন্ড দেন আমরা পাই কি রেটিনা। তো এই যে রেটিনা, এই রেটিনার মধ্যে দেখা যায় দুই টাইপের সেল থাকে, একটা হচ্ছে রড আর একটা হচ্ছে কোন। রড আর কোন এই দুই টাইপের সেল থাকে। এর মধ্যে একটা কালার ভিশনের জন্য রিলেটেড, আর একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশনের জন্য রিলেটেড। যেটা কালার ভিশনের সাথে রিলেটেড, সেটা যেহেতু অনেক ব্রাইট ব্রাইট কালার নিয়ে ডিল করবে, সেটা ব্রাইট লাইটের সাথেও ডিল করবে। আর যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট লাইটের সাথে ডিল করবে, সেটা ডিম লাইট ভিশনের সাথে রিলেটেড হবে। তার মানে কি বললাম, যেটাই কালার ভিশনের সাথে রিলেটেড, সেটাই ব্রাইট লাইটের সাথে রিলেটেড, আর যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের সাথে রিলেটেড, সেটা কিন্তু ডিম লাইটের সাথে রিলেটেড। তাহলে এখন আমরা মনে রাখবো কিভাবে কোনটা রড কোনটা কোন, কে কার সাথে ডিল করে, কে কালার্ড ভিশনের সাথে ডিল করে আর কে ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশনের সাথে ডিল করে। এটাই ভাই মনে রাখতাম আমি, যে এই যে কোন আছে না, কোন আইসক্রিম, কোন আইসক্রিম তো অনেক কালারফুল হয়, এটা তো নিশ্চয়ই ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না। কালারফুল অনেক সময় দেখা যায় স্কুপ নিয়ে নিয়ে আমরা কোন আইসক্রিম খাই না। তো এই যে কোন আইসক্রিম যে কালারফুল হয়, সি ফর কোন, সি ফর কালার, তাহলে কালার ভিশনের সাথে কিন্তু কোন রিলেটেড, আরেকটা জিনিসের সাথে রিলেটেড, সেটা হলো ব্রাইট লাইট ভিশন। ব্রাইট লাইট ভিশন। আর এই যে ভিশনের সাথে তারা রিলেটেড থাকে, এই জন্য এই সেলগুলোর মধ্যে অবশ্যই পিগমেন্ট থাকে। কোডের জন্য যে পিগমেন্টটা থাকে, সেটার নাম হচ্ছে আয়োডপসিন। আয়োডপসিন। ওকে, অপোজিটলি রডের সাথে রিলেটেড দেখা যায় ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশন, ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশন, ডিম লাইট ভিশন, ডিম লাইট ভিশন, আর একটা হচ্ছে এখানে যেমন আয়োডপসিন নামের পিগমেন্ট থাকে, এখানে যে পিগমেন্টটা থাকে রড সেলে, সেটা হচ্ছে রডপসিন। রডপসিন, ঠিক আছে, একদম নামের সাথে মিলে, রড রডপসিন। কোনের থাকে আয়োডপসিন। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো জানার পর এবার আমরা হচ্ছে একটু কোয়েশ্চেনটা দেখি। রড সেল রিচ ইন পিগমেন্ট রডপসিন, হ্যাঁ ঠিক আছে। নেক্সট ইনফরমেশনটা হচ্ছে মোর সেনসিটিভ টু লাইট। দেখো তো, যখন একটা সেল ডিম লাইটও আমাদেরকে দেখতে হেল্প করছে, তার মানে কি তাকে যদি অল্প লাইটও দেওয়া হয়, সে সেই লাইটটা থেকেই দেখার ট্রাই করছে, তার মানে সে কিন্তু অল্প লাইটেই অনেক বেশি সেনসিটিভিটি দেখাচ্ছে। কিন্তু দেখো
কোনটাকে ইউজ করতে হলে অনেক ব্রাইট লাইটের প্রয়োজন হয়, অনেক বেশি লাইটের প্রয়োজন হয়। অনেক বেশি লাইট দিলে তখনই শুধু সে রেসপন্স করে, তার মানে সে কিন্তু অল্প লাইটে অনেক বেশি সেন্সিটিভ না। তাহলে এই যে রড সেল যেহেতু আমাদের ডিম লাইট ভিশনে কাজ করে, সে কিন্তু লাইটের প্রতি অনেক বেশি সেন্সিটিভ হয়। অল্প লাইট পেলেই সে সেন্সিটিভিটি দেখায়, রেসপন্স করে এন্ড ভিশনে কিন্তু হেল্প করে। ইউজ ইন নাইট ভিশন, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট ডিম লাইট সবকিছুই নাইট ভিশনের সাথে যায়, তাহলে এটা কিন্তু নাইট ভিশনেও হেল্প করবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু ডি। ঠিক আছে, ওকে চলো এবার হচ্ছে আমরা সামনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্ল্যান্ডস অফ দ্য হিউম্যান বডি can be exocrine, endocrine or mixed in nature. The secretions from these glands assist in various biochemical processes within the body. কোয়েশ্চেনে কি বলছে, which one of the following is secreted from the first type of gland mentioned in the stem? তার মানে কি আমাদেরকে জানতে হবে আসলে এক্সোক্রাইন গ্ল্যান্ডস কি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কি, মিক্সড গ্ল্যান্ড কি। আমরা জানি আমাদের বডির যে এপিথেলিয়াল টিস্যু আছে তার মধ্যে কিছু মডিফাইড এপিথেলিয়াল টিস্যু আছে যেগুলো থেকে ডিফারেন্ট সাবস্টেন্স গুলো সিক্রেটেড হয়। ঠিক আছে, তো এই যে মডিফাইড এপিথেলিয়াল টিস্যু আছে, এই মডিফাইড এপিথেলিয়াল টিস্যু যেগুলো থেকে ডিফারেন্ট সাবস্টেন্স সিক্রেটেড হবে সেটাই হচ্ছে আমাদের গ্ল্যান্ডুলার টিস্যু বা গ্ল্যান্ড। ওকে, কিছু গ্ল্যান্ড দেখা যায় সাবস্টেন্স রিলিজ করে, সেগুলো একটা ডাক্ট দিয়ে আশেপাশের কোনো একটা সেলের উপরই কাজ করে। ওকে, বেশি দূর যায় না। ধরো এটা হচ্ছে আমাদের গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে একটা ডাক্ট দিয়ে সে আশেপাশের কয়েকটা সেলের উপরই হচ্ছে কাজ করবে। এই ডাক্টটা দিয়ে সিক্রেশন যেটা রিলিজ হবে সেই সিক্রেশনের নাম হচ্ছে এনজাইম। এনজাইম। আর কিছু গ্ল্যান্ড আছে যারা কোনো ডাক্ট দিয়ে তাদের সিক্রেশনটাকে পাস করায় না, সিক্রেশনকে ডিরেক্টলি ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু এন্টার করায় দেয়। সে সিক্রেশনকে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে দিল, ব্লাড ভেসেল থেকে অনেক দূরের কোনো একটা সেলে গিয়ে হচ্ছে তারা কাজ করলো। তাহলে এই যে সিক্রেশনটা এটাই হচ্ছে হরমোন। প্রথম গ্ল্যান্ডটা যেটা ডাক্টের মাধ্যমে তাদের সিক্রেশন নিয়ারেস্ট কোনো সেলের মধ্যে ফাংশন করালো, এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর সিক্রেশনটার নাম হচ্ছে এনজাইম। আর যেই গ্ল্যান্ডটা ডাক্টলেস সে ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডের মধ্যে তার সিক্রেশনটাকে টাইম কোশ্চেনে জানতে চাচ্ছে ফার্স্ট টাইপ অফ গ্ল্যান্ড, তার মানে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে কোনটা সিক্রেটেড হয়, এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যেটা সিক্রেটেড হবে সেটা আসলে নাথিং বাট এনজাইম। নাথিং বাট এনজাইম। ওকে, এই দেখো তো ফার্স্ট যে হরমোনটার কথা বলা হয়েছে আমি বলেই দিলাম, প্রথমটা হচ্ছে হরমোন অক্সিটোসিন। অক্সিটোসিন যেই গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয় তার নাম পিটুইটারি। পিটুইটারি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অক্সিটোসিন পিটুইটারি থেকে রিলিজ হয়, আর পিটুইটারি বডির স্মলেস্ট গ্ল্যান্ড। পিটুইটারি বডির স্মলেস্ট গ্ল্যান্ড এন্ড পিটুইটারিকে কিন্তু মাদার গ্ল্যান্ডও বলা হয়। ঠিক আছে, সে কিন্তু সবকিছুর মাদার। ওকে, যদিও সবচেয়ে স্মলেস্ট কিন্তু সবকিছুর উপর অন্য সব গ্ল্যান্ডের উপরে কিন্তু কম বেশি পিটুইটারি একটা কন্ট্রোল আছে। ওকে, হেডকোয়ার্টারের মতো কাজ করে। পিটুইটারি থাকেও কিন্তু ব্রেইনের মধ্যে। ওকে, তাহলে ব্রেইন যেহেতু হেডকোয়ার্টার, পিটুইটারিও একটু হেডকোয়ার্টারের মতো কাজ করে, সে তার জন্য মাদার গ্ল্যান্ড বলা হয় এন্ড সে কিন্তু স্মলেস্ট গ্ল্যান্ড। এরপরে যদি আসি মেলাটোনিন, মেলাটোনিনও কিন্তু অবশ্যই একটা গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয়। অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনও কিন্তু গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয়, অ্যাড্রেনাল মেডুলা থেকে মেইনলি সিক্রেটেড হয়। কিন্তু এই যে রেনিন, এই রেনিন কিন্তু দুই টাইপের আছে। রেনিন হতে পারে কিডনি থেকে সিক্রেটেড, অথবা হতে পারে কি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে সিক্রেটেড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে সিক্রেটেড দুই টাইপের রেনিন আছে, একটা হচ্ছে কিডনি থেকে সিক্রেটেড রেনিন আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে সিক্রেটেড রেনিন। কিডনি থেকে যে রেনিনটা সিক্রেটেড হয় সেটা আসলে হরমোনের মতো ফাংশন করে, কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যে রেনিনটা সিক্রেটেড হয় সেটা কিন্তু এনজাইম লাইক অ্যাকশন করে এন্ড এটা দেখা যায় কি মিল্ক যে প্রোটিন আছে সেটার উপর ফাংশন করে, কেজিনকে ব্রেকডাউন করে প্যারাকেজিনে কনভার্টেড করে। তাহলে অ্যান্সার কিন্তু হবে বি। তাহলে এই ছিল কোয়েশ্চেনের অ্যান্সার। সামনের দিকে যাই। এখানে কোয়েশ্চেন বলেছে অ্যাপ্লিকেবল টু দ্য সাবস্টেন্সেস সিক্রেটেড ফ্রম দ্য সেকেন্ড টাইপ অফ গ্ল্যান্ড ট্রান্সপোর্টেড ইনটু ব্লাড। হ্যাঁ,
আমরা তো বলে এসেছি এটা ব্লাডে ট্রান্সপোর্টেড হবে। নট সিক্রেটেড ফর ফিউচার, নট এফেক্টেড ইন স্মল কনসেন্ট্রেশন। নর্মালি দেখা যায় কি হরমোন অল্প কনসেন্ট্রেশনে সিক্রেটেড হয়েও অনেক কাজ কিন্তু করে ফেলতে পারে। আর নট সিক্রেটেড ফর ফিউচার, হ্যাঁ বলতে পারো যে এটা হচ্ছে ফিউচারের জন্য সিক্রেটেড না, আবার কিছুটা কিন্তু স্টোরও থাকতে পারে। তাহলে এই কথাটা কিন্তু অলওয়েজ অ্যাপ্লিকেবল না। অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু আমাদের এ। ঠিক আছে, সামনের দিকে যাই। সরি, অ্যান্সার হচ্ছে বি। ওকে, সামনের দিকে যাই। এখানে দেখো সুন্দর একটা ফিগার দেখা যাচ্ছে। ফিগারটাতে কি দেখা যাচ্ছে? ফিগারটাতে দেখা যাচ্ছে আমাদের কিডনির একটা স্ট্রাকচার। দেখো কিডনির এটা হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুল, আর এ পাশে দেখা যাচ্ছে কি গ্লোমেরুলাস। ওকে, বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস। কোয়েশ্চেনে বলেছে the site of origin of the hormone used in this organ shown in the stem is pituitary gland, adrenal gland or heart. এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে আমাকে বলো দেখি। এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলো দেখি। ওকে, ঠিক আছে, তোমরা হচ্ছে যারা যারা অ্যান্সার করেছো মোটামুটি সবার অ্যান্সারই ঠিকঠাক আছে। অ্যান্সারটা চলো আমরা হচ্ছে দেখে নিই। এখানে ছবিটা দেখা যাচ্ছে কিডনির ছবি। ঠিক আছে, বুঝলাম এটা একটা কিডনির ছবি। কিডনির বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস এগুলো দেখা যাচ্ছে। তো কিডনির ওপর আমাদের মোটামুটি আমরা বলতে পারি যে দুইটা হরমোন কাজ করে। আমাদের ওয়াটার লেভেল রেগুলেট করার জন্য এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন কাজ করে। আরেকটা হরমোন অ্যালডোস্টেরন, এই অ্যালডোস্টেরন কিন্তু আমাদের যে সোডিয়াম লেভেল আছে এই সোডিয়াম লেভেলটা কন্ট্রোল করার জন্য কাজ করে। তাহলে এডিএইচ আর অ্যালডোস্টেরন এই দুইটা হরমোন কাজ করলো। এডিএইচ হরমোনটা আসে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে। আর এই যে অ্যালডোস্টেরন, এই অ্যালডোস্টেরনটা আসে কিন্তু আমাদের কিডনির ওপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আছে সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। তাহলে দেখো তো এই যে এক নম্বরে আছে পিটুইটারি, পিটুইটারি থেকে আসবে এডিএইচ, আর দুই নম্বরে আছে কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসবে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি করে? এই যে সোডিয়াম লেভেলটা যে আছে ব্লাডের সেটাকে কন্ট্রোল করে। হার্টের কিছু তো আসবে না, তাহলে হার্ট বাদ, অ্যান্সার কিন্তু এ হবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা সামনের দিকে যাই। আমাদের এমসিকিউ কোয়েশ্চেন গুলো মোটামুটি ডিসকাস করা শেষ। এবার হচ্ছে আমরা কিছু 2 মার্কসের, 1 মার্কসের, কিছু 3-4 মার্কসের কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাস করব। তার মানে আমরা সিকিউ কোয়েশ্চেন নিয়ে একটু ডিসকাস করব। চলো সিকিউ কোয়েশ্চেন গুলো আমরা খুব ফাস্টলি দেখে নিতে পারবো। হোয়াট ইজ সিনাপস? সিনাপস কি জিনিস? আমাদের যে দুইটা নিউরন আছে এই দুইটা নিউরন একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে। সিনাপস মানে কি? সিনাপস হচ্ছে আমাদের junctional gap between two neurons. আমরা বলতে পারি যে junctional gap between two neurons where one neuron ends and another neuron starts. ঠিক আছে, তাহলে এই জায়গাটাই হচ্ছে আমাদের সেই সিন্যাপস। ওকে, তাহলে এটা লিখে দিলেই কিন্তু সুন্দর করে হয়ে যাবে। তারপর কি হোয়াট ইজ মেনিনজেস? মেনিনজেস হচ্ছে একটা বেশ ফার্ম কভারিং, যেটা অবশ্যই ব্রেইনেও থাকবে, স্পাইনাল কর্ডেও থাকবে। তার মানে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট দুইটা, সেই পার্ট দুইটার যে কভারিং সেটাই কিন্তু মেনিনজেস। ওকে, ঠিক আছে, সামনের দিকে যাই। হোয়াট ইজ ক্রেনিয়াল নার্ভ? ক্রেনিয়াল নার্ভ কি জিনিস? ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের ব্রেইন থেকে যে 12 পেয়ার্স অফ নার্ভ আসে সেগুলোই হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। আমরা আগেই তো ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে অনেক ডিটেলসে পড়ে আসছি, এখন কিন্তু আর কিছু বলার অপেক্ষা রাখে না। ওকে, তারপরে হোয়াট ইজ ব্লাইন্ড স্পট? ব্লাইন্ড স্পট কি জিনিস? আমাদের যে চোখের স্ট্রাকচার, আইয়ের স্ট্রাকচার, একদম বাইরে দেখা যায় কি একটা স্ক্লেরা আছে, স্ক্লেরার ঠিক পরে দেখা যায় কি একটা রেটিনা আছে, সরি এটা কোরোয়েড আছে। তারপরে কি থাকবে? তারপরে থাকবে আমাদের রেটিনা লেয়ার, রেটিনা লেয়ার। আমি হচ্ছে অনেক বেশি সুন্দর করে অনেক বেশি ডিটেলস আর আঁকলাম না, ঠিক আছে, অনেক বেশি ডিটেলসে আর না আঁকলাম। এখানে আমি মনে করি যে হ্যাঁ এই লেয়ারটা হচ্ছে আমাদের কোরোয়েড লেয়ার, যেটা আমি একটু ঠিক করে এঁকেছি, আর তার ঠিক ভেতরে এটা হচ্ছে আমাদের সেই রেটিনা। ওকে, তো এই যে রেটিনা, রেটিনার মধ্যেই কিন্তু আমাদের কি হয়, রেটিনার মধ্যে আমাদের যে ইমেজ গুলো সেগুলো ক্রিয়েটেড হয়। ঠিক আছে, লাইট যখন আসে রেটিনাতে পড়ে তখন সেই ইমেজ গুলো অপটিক নার্ভ দিয়ে কোথায় চলে যায়? আমাদের ব্রেইনে চলে যায়। তো এই যে রেটিনার মধ্যে
সব জায়গাতে লাইট পড়লেই সেগুলোর ইমেজ তৈরি হয়, কিন্তু রেটিনার যেই জায়গাটাতে অপটিক নার্ভটা কানেক্টেড সেখানে লাইট পড়লে ইমেজ কিন্তু তৈরি হয় না। ওকে, অপটিক নার্ভ যেখানে কানেক্টেড সেখানে লাইট পড়লে ইমেজ তৈরি হয় না। কেন তৈরি হয় না? কারণ এই জায়গাটার মধ্যে দেখা যায় আমাদের যে রড সেল, কোন সেল থাকার কথা সেগুলো অ্যাবসেন্ট থাকে। রড সেল, কোন সেল অ্যাবসেন্ট থাকার কারণে এই যে ব্লাইন্ড স্পট এই জায়গাটাতে তৈরি হয়। ব্লাইন্ড স্পট মানে কি? যেখানে কোনো ইমেজ ক্রিয়েটেড হবে না। তাহলে রেটিনার যেই পয়েন্টটাতে অপটিক নার্ভটা কানেক্টেড থাকবে, যেখানে কোনো ইমেজ ক্রিয়েটেড হবে না, সেটাই কিন্তু ব্লাইন্ড স্পট। ওকে, তারপর হরমোন কি? হরমোন হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স। কোথা থেকে রিলিজ হবে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে রিলিজ হবে। রিলিজ হয়ে ব্লাডে চলে যাবে। ব্লাডে গিয়ে ডিস্টেন্ট টার্গেট সেলের উপর কিন্তু তার অ্যাকশনটা প্রডিউস করবে। ডিফারেন্ট টাইপ অফ হরমোন আমাদের বডিতে আছে, আমরা কিছু এক্সাম্পল কিন্তু দিয়ে দিতে পারি। ওকে, এগুলো হচ্ছে কিছু 2 মার্কস এর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1 দেখা যাচ্ছে কি, হোয়াট ইজ মেনিনজাইটিস? মেনিনজাইটিস, দেখো নামের মধ্যেই অ্যান্সার আছে। মেনিনজেস কি জিনিস আমরা জানি, ব্রেইন এন্ড স্পাইনাল কর্ডের যে কভারিং সেটাই হচ্ছে মেনিনজেস। মেনিনজেস হচ্ছে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ডের কভারিং। এই মেনিনজেসের মধ্যে যখন ইনফ্লামেশন হবে তখন এর পাশে আমরা আইটিস ওয়ার্ডটা যোগ করতে পারবো। যেখানে আইটিস পাবা সেখানেই মনে করবা সেখানে কোনো ইনফ্লামেশন আছে। ওকে, যেমন কি অটাইটিস মিডিয়া ছিল, ঠিক সেম আমাদের এখানে মেনিনজেসে যখন কোনো ইনফ্লামেশন তখন সেটাকে আমরা বলবো মেনিনজাইটিস। কেন হতে পারে? ডিফারেন্ট ভাইরাল, ব্যাকটেরিয়াল অনেক কারণে হতে পারে। একটা কমন কজ হচ্ছে নেইসেরিয়া মেনিনজাইটিডিস। ওকে, নেইসেরিয়া মেনিনজাইটিডিস এই ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু মেনিনজাইটিসটা অনেক বেশি কমন। এরপরে কি, বাইনোকুলার ভিশন। বাইনোকুলার ভিশন মানে কি? বাইনোকুলার ভিশন হচ্ছে আমাদের যে দুইটা আইয়ের রেটিনাতে দুইটা ডিফারেন্ট ইমেজ ক্রিয়েটেড হয়। এই দুইটা ইমেজ নিয়ে একসাথে সুপার ইম্পোজ হয়, একটার উপর আরেকটা পরে আমাদের ব্রেইনে গিয়ে এই ইমেজ দুইটা একসাথে হয়ে একটা সেন্ট্রালি আমরা একটা ইমেজটা দেখতে পাই। যেমন ধরো এপাশে একটা আই, এপাশে একটা আই, দুই আয়ের জন্য দুইটা ইমেজ ক্রিয়েটেড হলো। এই দুইটা ইমেজ একসাথে সুপার ইম্পোজ হলো। ওকে, একসাথে সুপার ইম্পোজ হলো। তাহলে আমরা এক্সাক্ট ঠিক কোন পজিশনে কতটুকু ডিস্টেন্সে ইমেজটা আছে বা একটা সাবস্টেন্স বা একটা অবজেক্ট আছে সেটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো। এটাই হচ্ছে বাইনোকুলার ভিশন। ওকে, তারপর কি, হোয়াট ইজ মেন্ট বাই অ্যাকোমোডেশন? ওকে, অ্যাকোমোডেশন আসলে কি জিনিস? অ্যাকোমোডেশন হচ্ছে আমাদের আয়ের একটা নর্মাল রেসপন্স। কাছের জিনিস দেখার জন্য নিয়ার ভিশনের জন্য আয়ের একটা নর্মাল রেসপন্স, যাতে আমাদের লেন্সের পাওয়ারটা একটু বেড়ে যায়, বেড়ে গিয়ে আমাদের আয়ে বলগুলো কনভার্জ হয়ে যায়। সব মিলিয়ে আমরা কাছের জিনিসটা কিন্তু বেশ ভালো দেখতে পারি। এরপর বলছে হোয়াট ইজ ট্রপিক হরমোন? ট্রপিক ওয়ার্ডটা এসেছে একজন আরেকজনকে টোকা দেওয়া থেকে, ঠিক আছে? আমরা এভাবে মনে রাখতে পারি যে ট্রপিক মানে টোকা দিবে। ট্রপিক মানে সে নিজে একটা হরমোন রিলিজ হবে অন্য কোনো হরমোন সিক্রেশনের জন্য, অন্য একটা গ্ল্যান্ডকে টোকা দিবে, ঠিক আছে? আমরা দরজায় নক করি না, নক করবে আর কি, ঠিক আছে? তাহলে ট্রপিক হরমোন তারাই যারা অন্য হরমোন সিক্রেশনের জন্য নক করবে। যেমন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু এরকম অনেক হরমোন রিলিজ হয়। পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয়, ঠিক আছে? থাইরোট্রপিক হরমোন রিলিজ হয়, গ্রোথ হরমোন রিলিজ হয়। তার মধ্যে যাদের নামের সাথে ট্রপিক আছে, যাদের নামের শেষে ট্রপিক আছে, যেমন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, টিআরএইচ, থাইরোট্রপিক হরমোন, তারপর আছে গোনাডোট্রপিক হরমোন, এরা কিন্তু ট্রপিক হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন সে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে গিয়ে নক করে যে তোমাকে সিক্রেট করতে হবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ায়। থাইরোট্রপিক হরমোন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ায়। গোনাডোট্রপিক হরমোন আমাদের গোনাড থেকে, তার মানে টেস্টিস, ওভারি, এগুলো থেকে কিন্তু সিক্রেশনটা বাড়াবে। পিটুইটারি গ্ল্যান্ড ইজ কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড। ওই যে একই কোয়েশ্চেন বলা যায় যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে অনেক ধরনের ট্রপিক হরমোন রিলিজেস হয়। এই ট্রপিক হরমোনের কাজ কি? এক জায়গা থেকে রিলিজ হবে আরেকজনকে নক করবে। তো মোটামুটি ম্যাক্সিমাম গ্ল্যান্ডের উপরই পিটুইটারি গ্ল্যান্ডের একটা কন্ট্রোল ইফেক্ট আছে, এজন্য কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হবে। হোয়াট ইজ মেন্ট বাই কেমিক্যাল মেসেঞ্জার? কেমিক্যাল মেসেঞ্জার মানে কি? এক ধরনের সাবস্টেন্স যেটা রিলিজ হবে, রিলিজ হয়ে আলটিমেটলি মেসেঞ্জার হিসেবে কাজ করবে, ডিস্টেন্ট পার্টে ডিফারেন্ট ইনফরমেশন নিয়ে যাবে, ডিফারেন্ট সেন্সেশন নিয়ে যাবে। যেমন ধরো আমাদের হরমোনস গুলোই কিন্তু এক টাইপ অফ কেমিক্যাল মেসেঞ্জার।
গ্ল্যান্ডস থেকে রিলিজ হয়, ব্লাডে চলে যায়, ব্লাড থেকে ডিস্টেন্ট সেলে গিয়ে কিন্তু তারা তাদের ফাংশন গুলো করে। এরপরে হচ্ছে আমরা সিকিউ কোয়েশ্চেন 3 and 4 মার্কসের যে কোয়েশ্চেন আছে সেগুলো একটু দেখে নেই চলো। এখানে দেখা যাচ্ছে একটা কোয়েশ্চেনে বলছে নার্ভস অরিজিনেটিং ফ্রম ভেরিয়াস পার্টস অফ দ্য হিউম্যান ব্রেইন ইমার্জ ইন পেয়ার্স পাস থ্রু দ্য ফোরামেন্স অফ দ্য স্কাল এক্সটেন্ড ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। যাই হোক, মোটামুটি যেটা বলছে আমাদের ব্রেইনের কিছু নার্ভের কথা বলছে। আমাদের যে ব্রেইনের নার্ভগুলো ব্রেইন থেকে তৈরি হয়ে আমাদের এই যে স্কাল আছে, ঠিক আছে, এই স্কালের ডিফারেন্ট ফোরামেন গুলো দিয়ে দেখা যায় কি বডির ডিফারেন্ট পার্টে ছড়িয়ে যায়। তো এই কথাগুলোই বলেছে। এখানে আসলে আমাদের ক্রেনিয়াল নার্ভগুলোকে ইন্ডিকেট করছে, ক্রেনিয়াল নার্ভকে ইন্ডিকেট করছে। সি নাম্বার কোয়েশ্চেনে বলছে এক্সপ্লেইন দ্য অরিজিন এন্ড নেচার অফ দ্য নার্ভস মেনশন ইন দ্য স্টেম। এটা কিন্তু আমরা আগেই দেখে এসেছি যে ক্রেনিয়াল নার্ভস গুলোর যে অরিজিন, তারা কোথা থেকে অরিজিনেটেড হচ্ছে, তার মানে ফোর ব্রেইন, মিড ব্রেইন নাকি হাইন্ড ব্রেইন, হাইন্ড ব্রেইন হলে পন্স নাকি মেডুলা, মেডুলা আর পন্সের জাংশনে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের বলতে হবে। আর নেচার বলতে ওই যে আমাদের 1 to 8 এই তিনটা যে সেন্সরি ছিল, মোটর ছিল কিছু, মিক্স ছিল কিছু, মিক্সের মধ্যে কারা কারা ছিল, ফেসিয়াল, গ্লসোফারিঞ্জিয়াল, ভেগাস আর উপরে থেকে ট্রাইজেমিনাল, এই 3-4টা যে মিক্স ছিল এই কথাগুলো কিন্তু বলতে হবে। একটা যদি তুমি ছোট বক্স করে অ্যান্সারটা করো তাহলে প্রেজেন্টেশন ভালো হবে, মার্কস ভালো আসবে। অ্যানালাইজ why it would be impossible to have a proper report from the sensory organs without the effectiveness of certain nerves mentioned in the stem. সেন্সরি অর্গানস থেকে আমরা কোনো প্রপার রিপোর্টই পাবো না এই প্রপার মানে ক্রেনিয়াল নার্ভস গুলো ছাড়া। ক্রেনিয়াল নার্ভস গুলোর মধ্যে কিছু নার্ভ আছে সেন্সরি নার্ভ, কিছু নার্ভ আছে মোটর নার্ভ, কিছু হচ্ছে মিক্সড। আমাদের বডিতে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রিসেপ্টরস থাকে, ঠিক আছে। তো এই যে রিসেপ্টর গুলো আছে, রিসেপ্টর গুলো থেকে আমাদের ব্রেইনের দিকে সেন্সরি নার্ভ গুলো কি করে ইনফরমেশন নিয়ে যায়। যেমন কি অপটিক নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ, অডিটরি নার্ভ বা ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, এরা কিন্তু সেন্সরি নার্ভ, এরা ব্রেইনের দিকে ইনফরমেশন নিয়ে গেল। ইনফরমেশন গুলো ব্রেইন থেকে মোটর নার্ভস গুলো দিয়ে দেখা যাবে কি আমাদের ডিফারেন্ট মাসেলের দিকে চলে যাবে। তখন মাসেল গুলো কন্ট্রাক্ট করে বা ডিফারেন্ট রেসপন্স করে আমাদের মুভমেন্ট করবে, মুভমেন্ট করে অ্যাডিকুয়েট রেসপন্স গুলো কিন্তু দেখাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই। Among the 12 pairs of cranial nerves of human, nerve 2 supplies a special organ. Nerve 2 কি ছিল? দুইটা চোখ দিয়ে দেখি, তাহলে nerve 2 হচ্ছে আমাদের অপটিক নার্ভ। অপটিক নার্ভ কাকে সাপ্লাই দেয়? অপটিক নার্ভ হচ্ছে আই কে সাপ্লাই দেয়। ওকে, তাহলে বলছে যে ড্র আ ফিগার অফ লঙ্গিটিউডাল সেকশন মেনশনড ইন দ্য অর্গান। তার মানে হচ্ছে মেনশনড অর্গান হচ্ছে আই, আই এর একটা তোমরা সুন্দর সেকশন আঁকবা। ওকে, অর্গানের যে 3টা লেয়ার আছে সেটা দেখায় আঁকবা। আমাদের রিফাত হচ্ছে একটা কোয়েশ্চেন করেছো যে কোন কোন ফিগার প্র্যাকটিস করবা। অনেকগুলো ফিগারই মোটামুটি প্র্যাকটিস করতে হয়। তার মধ্যে শুরুতে ওই যে নিউরনের ফিগারটা প্র্যাকটিস করতে হয়, নিউরনের নর্মাল একটা স্ট্রাকচার। তারপর হচ্ছে তুমি যদি সিনেপটিক ট্রান্সমিশনের ফিগারটা চাও এটাও প্র্যাকটিস করতে পারো। এরপরে তুমি যদি চিন্তা করো যে ব্রেইনের একটা ফিগার তুমি আঁকবা, তাহলে এই ফিগারটা তুমি একটু প্র্যাকটিস করে দেখতে পারো। তারপর হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আয়ের ফিগার। আয়ের ফিগার প্রায় সময়ই আসতে দেখা যায়, সো আয়ের ফিগারটা কিন্তু প্র্যাকটিস করা মাস্ট। এরপরে তুমি চাইলে ইয়ারের ফিগারটাও কিন্তু ড্র করে দেখতে পারো। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে আয়ের সুন্দর করে একটা ফিগার এঁকে দিব। তারপরে বলছে মেক আ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ দ্য সেলস মেনশন ইন দ্য স্টেম। সেলস বলতে এখানে বোঝাচ্ছে যে এই যে আই তার যে ইনারমোস্ট লেয়ার, তার মানে রেটিনা এর দুইটা সেল। তাহলে আমরা এখানে ডিসকাস করব রড এন্ড কোন, এই দুইটা সেল নিয়ে, যেটা হচ্ছে আমরা মোটামুটি আগেই বলে দিয়েছি। কম্পারেটিভ অ্যানালাইসিস যখন বলবে একটু যদি বক্স করে লিখতে পারো এন্ড পরে যদি একটু এক্সপ্লেইন করতে পারো তাহলে কিন্তু ভালো হয়। রড আর কোনের মধ্যে এখানে ডিফারেন্সটা তোমরা এক্সপ্লেইন করবে। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, দ্য টিচার টকড ইন দ্য ক্লাস অ্যাবাউট দ্য বায়োকেমিক্যাল মেসেঞ্জার ইন লিভিং সেলস দ্যাট আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট for the human body. He also mentioned that if these are used in uncontrolled amounts, various complications may arise. তার মানে এই যে এখানে যে বায়োকেমিক্যাল মেসেঞ্জারের কথা বলা হচ্ছে সেটা কিন্তু নাথিং বাট হরমোন, ঠিক আছে। হরমোন একটা কেমিক্যাল মেসেঞ্জার, এখানে কিন্তু হরমোনের কথাই বলা হচ্ছে। এন্ড হরমোনের যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু ডিফারেন্ট কমপ্লিকেশনস ক্রিয়েটেড হতে পারে।
ক্রিয়েটেড হতে পারে। যেমন কি আমাদের গ্রোথ হরমোন বেশি হয়ে গেলে অ্যাক্রোমেগালি হয়, জাইগেন্টিজম হয়। যদি হচ্ছে কম থাকে ডোয়ার্ফিজম হয়। ঠিক আছে, আমাদের থাইরয়েড হরমোনের জন্য দেখা যায় অনেক সময় মিক্সিডেমা হয়। এরকম হাইপারথাইরয়েডিজম হলে গয়টার দেখা যেতে পারে। এরকম অনেক ধরনের ডিজিজ কিন্তু আমাদের হতে পারে। মেনশন দ্য ইম্পর্টেন্স অফ বায়োলজিক্যাল কম্পোনেন্ট ইন দ্য স্টেম, তার মানে এখানে আমরা হরমোনের যে ইম্পর্টেন্স গুলো আছে হরমোনের ইম্পর্টেন্স গুলো মেনশন করবো। এন্ড লাস্ট স্টেটমেন্ট অ্যানালাইজ করা মানে হচ্ছে হরমোনের ইমব্যালেন্সের কারণে যে ডিফারেন্ট ডিজিজ হয় সেগুলো কিন্তু আমরা এখানে এক্সপ্লেন করা ট্রাই করব। ঠিক আছে, তাহলে এইটুকু ছিল আমাদের এই চ্যাপ্টারের ডিসকাশন। এবার আমরা চলে যাব একদম বোটানির একটা চ্যাপ্টার। বোটানির হচ্ছে একটা চ্যাপ্টারে আমরা চলে যাব, যে চ্যাপ্টারের অলরেডি জিমনোস্পার্ম পার্টটা কিন্তু তোমরা দেখে এসেছো। এনজিওস্পার্মের পার্টটা আমাদের বাকি ছিল। আমরা হচ্ছে এবার এনজিওস্পার্মের পার্টটা কিন্তু শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। এনজিওস্পার্মের পার্টটাতে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে, অ্যান্সার করো তো দেখি। জিমনোস্পার্ম এনজিওস্পার্মের চ্যাপ্টারটা না খুব ইজি, এখান থেকে অ্যান্সার করা যায় খুব সুন্দর করে, খুব ইজি পড়তে, খুব একটা মানে কনফিউশন ক্রিয়েটেড হয় না, তাই পড়তে বেশ ভালো লাগে। তোমরা অ্যান্সার করো তো দেখি। উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনকমপ্লিট ফ্লাওয়ার? দাতুরা, পামকিন, গুয়াভা নাকি পি? বলো তো ইনকমপ্লিট ফ্লাওয়ার কোনটা কোনটা। এখানে যেমন তোমরা অ্যান্সার করবা, সাথে সাথে হচ্ছে বাকি যে অপশন গুলো সেটাও বলে দিবা। পামকিন, পামকিন, তাবাসুম বলেছে পামকিন। ওকে, ঠিক আছে, তাবাসুম বলেছে পামকিন। এক্স্যাক্টলি, পামকিন হচ্ছে আমাদের ইনকমপ্লিট ফ্লাওয়ার। এছাড়াও আরেকটা ইনকমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল কি? গার্ড। ঠিক আছে, লাউ বা গার্ডও কিন্তু ইনকমপ্লিট ফ্লাওয়ারের একটা এক্সাম্পল। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। হোয়াট ইজ দ্য টাইপ অফ এস্টিভেশন অফ চায়না রোজ? আচ্ছা, এস্টিভেশন অফ চায়না রোজ, আমাদের জবার চায়না রোজের এস্টিভেশনটা কি? অ্যান্সার করে দাও তো দেখি, তোমরা সবাই অ্যান্সার করে দাও দেখি। সরি। আচ্ছা, তোমরা একটু অ্যান্সার করতে থাকো, আমি একটু পানি খেয়ে আসি, ঠিক আছে?
ওকে, ঠিক আছে। আমার একটু কাশির প্রবলেম হচ্ছিল তো। চলো আমরা আবার শুরু করি। তাহলে বলা হচ্ছে যে চায়না রোজের এস্টিভেশন। আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করা নাই, সেটা এটা কি এর ক্যালিক্সের নাকি এপিক্যালিক্সের নাকি এর যে পেটালস আছে সেই পেটালসের। এটা যদি মেনশন না করা থাকে তাহলে তো কিছুই হইল না। যদি চায়না রোজের পেটালসের কথা বলা হয় তাহলে ঘটনা একরকম হবে, যদি বলা হয় ক্যালিক্সের কথা তাহলে একরকম হবে, যদি বলা হয় এপিক্যালিক্সের কথা তাহলে ঘটনা আলাদা। যদি পেটালস এর কথা বলি তাহলে দেখা যাবে কি এদের টুইস্টেড এস্টিভেশন। ঠিক আছে, টুইস্টেড এস্টিভেশন। যদি বলি ক্যালিক্স তাহলে দেখা যাবে ভালভেট এস্টিভেশন। আর যদি বলি এপিক্যালিক্স, এপিক্যালিক্সে কিন্তু ওপেন এস্টিভেশন দেখা যাবে। ঠিক আছে, ওপেন থাকে। ওকে, তাহলে যদি কোয়েশ্চেনটাতে আমি একটু স্পেসিফাই করে দিই যে হোয়াট টাইপ অফ এস্টিভেশন ইজ প্রেজেন্ট ইন কেস অফ পেটালস অফ, যদি বলি পেটালস অফ যদি বলি পেটালস অফ চায়না রোজ তাহলে কিন্তু ঘটনা অন্যরকম। ঠিক আছে, পেটালস অফ চায়না রোজ বললে অ্যান্সার হয়ে যাবে টুইস্টেড। আর যদি বলতাম এপিক্যালিক্স তাহলে অ্যান্সার হতো ওপেন। যদি বলতাম ক্যালিক্স তাহলে কিন্তু ভালভেট। চায়না রোজের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। সামনে আগাই। এখানে একটা ইমেজ দেয়া আছে, দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে একটা টুইস্টেড এস্টিভেশন। ওকে, বুঝলাম। কোয়েশ্চেনে বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্যামিলি ইন হুইচ দ্য এস্টিভেশন ইজ শোন। আমাদের মধ্যে তো দুইটা ফ্যামিলি নিয়েই এই চ্যাপ্টার ডিসকাশন, মালভেসি এন্ড পোয়েসি। এই দুইটার মধ্যে দেখা যায় কি মালভেসিতে কিন্তু মালভেসির ক্ষেত্রে কিন্তু টুইস্টেড এস্টিভেশনটা পাওয়া যাবে, পোয়েসির ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে না। দেন এবার আমরা ইনফরমেশন গুলো দেখি। মালভেসিতে ইনফ্লোরেসেন্স স্পাইকলেট, অ্যান্সারটা একেবারেই না, স্পাইকলেট তো পোয়েসির ক্ষেত্রে থাকবে, তাহলে এটা বাদ। নেক্সট, অ্যান্থার্স কিডনি শেপ, হ্যাঁ ঠিক আছে, এটা ফ্রি মার্জিনাল স্টিপিউস এক্সিস্ট করে, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কি 2 and 3, তার মানে সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, সামনের দিকে যাই। হোয়াট ইজ ইন্ডিকেটেড ইন দ্য ফিগার অফ দ্য স্টেম। এখানে দেখো একটা ফিগার দেয়া আছে, এটা আসলে কি ইন্ডিকেট করছে? ইনফ্লোরেসেন্স, প্লাসেন্টেশন, এস্টিভেশন নাকি লিফ অ্যারেঞ্জমেন্ট? লিফ অ্যারেঞ্জমেন্ট কিনা সেটা জিজ্ঞেস করেছে। দেখো তো এখানে দেখা যাচ্ছে কি সুন্দর 5টা চেম্বার, এরকম করে সুন্দর 5টা চেম্বার ওয়াইজ প্লাসেন্টেশন, যেটা এক্সাইল টাইপ অফ প্লাসেন্টেশন, এটা কিন্তু আমাদের চায়না রোজে দেখা যায়, মালভেসিতে দেখা যায়। তাহলে এটা অবভিয়াসলি একটা প্লাসেন্টেশনের কথা বলা হচ্ছে। ভেরি গুড তাবাসসুম, রিফাত, সবাই একদম ঠিকঠাক বলছো। সামনের দিকে যাই। হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট ফাউন্ড ইন দ্য ফিগার। আচ্ছা, তাহলে কোন প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু এই প্লাসেন্টেশনটা বা এক্সাইল প্লাসেন্টেশনটা পাবা? একটু আগে কিন্তু অ্যান্সারটা আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা বলো তো দেখি এটার অ্যান্সার কি হবে। এই যে আমাদের এক্সাইল টাইপ অফ প্লাসেন্টেশন, এটা কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? পেডি বা ধানের ক্ষেত্রে, চায়না রোজ, হুইট নাকি মেইজ? ভেরি গুড আনিকা, অ্যান্সার হচ্ছে চায়না রোজ। চায়না রোজের ক্ষেত্রে কিন্তু এক্সাইল টাইপ অফ প্লাসেন্টেশন পাওয়া যাবে। চলো সামনের দিকে যাই। এখানে বলছে ইন হুইচ প্ল্যান্ট ফ্যামিলি দ্য স্টেম মেনশন ফিগার ইজ ফাউন্ড। দেখো এখানে খুব সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে, এন্ড এই যে চেহারাটা, এই চেহারাটা কিন্তু আমরা কখনোই পোয়েসিতে মালভেসিতে পাবো না, এটা কিন্তু পোয়েসির ক্ষেত্রে আমরা পাবো। ঠিক আছে, পোয়েসির যে স্টাইল স্টিগমা, আমাদের পোয়েসির যে কার্পেল আছে, কার্পেলের মধ্যে দেখা যাবে কি, কার্পেলের মধ্যে দেখা যাবে যে স্টিগমা, স্টাইল, এর মধ্যে স্টিগমাতে দেখা যাবে কি এরকম দুইটা পার্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, এন্ড এটা নিশ্চয়ই ওকরাতে থাকবে না, সয়েল লোটাসে থাকবে না, চায়না রোজে থাকবে না, পেডিতে থাকবে, কারণ পেডি পোয়েসির একটা পার্ট। রিফাত, তাবাসসুম, ভেরি গুড, তোমরা ঠিকঠাক অ্যান্সার করেছো। আনিকা একটু ভুল হয়ে গেছে, ওকরা কিন্তু মালভেসির পার্ট। ঠিক আছে, এরপর বলছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গিভেন ফ্যামিলি, লিভস আর লিগিউলেটেড। ওকে, অ্যান্থার কিডনি শেপড কিনা? না, অ্যান্থার কিডনি শেপ মালভেসির ক্ষেত্রে। ফ্রুট ক্যারিওপসিস, হ্যাঁ ফ্রুট ক্যারিওপসিস হতে পারে, তাহলে অ্যান্সার কিন্তু 1 and 3।
নেক্সট সামনের দিকে যাই, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্যামিলি পোয়েসি আর, তাহলে পোয়েসি ফ্যামিলি তিনটা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছে। নাম্বার অফ পেটালস আর 3 অর ইটস মাল্টিপল, হ্যাঁ এটা ঠিক আছে। করোলা ইজ টুইস্টেড, না করোলা কিন্তু টুইস্টেড না, করোলা টুইস্টেড বা পেটালস গুলো টুইস্টেড থাকে কার, মালভেসির ক্ষেত্রে কিন্তু এটা হয়। তারপরে রেডিকেলস ইজ ল্যাটারালি প্লেসড। এখানে এই টাইপের কোয়েশ্চেনের একটা সুবিধা হচ্ছে তুমি যদি একটা অপশনকে বাদ দিতে পারো বাকি অপশনগুলো অটোমেটিক্যালি অ্যান্সার হয়ে যাবে। যদি একটু মাথা খেলায় কাজ করতে পারো দেখবা ইজিলি অ্যান্সার চলে আসছে। ওকে, একটা জিনিস মনে রাখবা যে আমাদের যে মালভেসি আছে, মালভেসির ক্ষেত্রে কিন্তু রেডিকেলস গুলো ল্যাটারালি না এপিক্যালি প্লেসড হবে। ওকে, চলো সামনের দিকে যাই। which of the following contains slippery substances, স্লিপারি সাবস্টেন্স থাকবে মালভেসির ক্ষেত্রে, তাই না? স্লিপারি মিউসিলিজেনাস সাবস্টেন্স থাকে হচ্ছে মালভেসিতে, মালভেসিতে হচ্ছে মিউসিলাস টাইপ অফ সাবস্টেন্সেস থাকে। এন্ড মালভেসির এক্সাম্পল কি, এই যে মেস্তা জুট, মেস্তা জুট কিন্তু মালভেসির এক্সাম্পল। এক্স্যাক্টলি তাবাসসুম, একদম ঠিকঠাক বলেছো, মেস্তা জুট হচ্ছে মালভেসির এক্সাম্পল। এখন দেখো একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে, এখানে কিডনি শেপড অ্যান্থার দেখা যাচ্ছে, এখানে পোলেন গ্রেইন, অনেক স্পাইক সহ পোলেন গ্রেইন দেখা যাচ্ছে। which of the plant of the family that the above two pictures indicate, এই দুইটা পিকচার আসলে কোনটাকে ইন্ডিকেট করে? ক্রিটিকাম মেস্টিভাম, জিয়ামেইস বা অরাইজা স্যাটিভা, মানে পেডি, এগুলো কিছু তো হবে না, অবশ্যই অ্যান্সার হবে কিন্তু গসিপিয়াম হারবেসিয়াম, গসিপিয়াম হারবেসিয়াম। ঠিক আছে, এবার চলো সামনের দিকে যাই। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্যামিলি গিভেন ইন দ্য স্টেম, স্টেমেন্স আর মোনোডেলফাস, স্টেমেন্স আর মোনোডেলফাস, stipules আর প্রিল্যাটেরাল, fruit is berry or capsule, fruit is berry or capsule। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে ডি। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। The inflorescence of the figure is, এই ইনফ্লোরেসেন্সটা কি আমরা জানি, এই ধরনের যে ইনফ্লোরেসেন্সের চেহারাটা এটা আমাদের পোয়েসি ফ্যামিলিতে থাকে। এই যে পোয়েসি ফ্যামিলিতে থাকে, পোয়েসি ফ্যামিলিতে যেই ধরনের ইনফ্লোরেসেন্স দেখা যায় সেটা হচ্ছে স্পাইকলেট। ওকে, স্পাইকলেট ধরনের, তো স্পাইকলেট ধরনের ইনফ্লোরেসেন্সই কিন্তু এই ফিগারটাতে দেখা যাচ্ছে। একদম ঠিকঠাক বলেছো আনিকা, অ্যান্সার হবে ডি। In the figure, A is bract, B is palea and C is bracteole। এটার অ্যান্সার করো তো দেখি, এটার অ্যান্সার করো তো দেখি, তাহলে বোঝা যাবে যে তোমরা এই ফিগারটা ঠিক মতো বুঝেছো কিনা। এন্ড দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারো। এখানে এ বি সি এই তিনটা দিয়ে আসলে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এ বি সি তিনটা দিয়ে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে বলো তো দেখি, এবিসি কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ওকে, রিফাতের থেকে একটা অ্যান্সার পেয়েছি, কিন্তু এবিসি কোনটা আসলে কি ইন্ডিকেট করছে সেটা বলো দেখি, সবার আগে কে বলতে পারে? রিফাত, জারির, আনিকা, তিনজনের থেকে তিনটা অ্যান্সার পাওয়া গেছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। এখানে যখন আমরা এই ফিগারটা দেখব, যখন আমরা এই ফিগারটা দেখব, এই ফিগারটাতে দেখা যাবে কি একদম এই ফিগারটাতে, আচ্ছা তোমরা হচ্ছে একটু এটা একটু দেখার ট্রাই করো। নেক্সট কোয়েশ্চেনে হচ্ছে এই ফিগারটা সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়া আছে এন্ড অ্যান্সার করতে হবে। তাহলে চলো আগে হচ্ছে আমরা এই ফিগারটা একটু শর্টে বুঝে নিই। এই ফিগারটা আসলে কিসের? এই ফিগারটা হচ্ছে ইনফ্লোরেসেন্সের ছিল, তাই না? বলেছিলাম যে পোয়েসিদের ক্ষেত্রে স্পাইকলেট টাইপের যে ইনফ্লোরেসেন্স থাকে সেটার একটা ফিগার। এখানে দেখা যায় কি অনেকগুলো হচ্ছে ফুল একটা স্মল ব্রাঞ্চের মধ্যে অ্যারেঞ্জ থাকে। যখন একটা স্মল ব্রাঞ্চের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার অ্যারেঞ্জ থাকবে তখন সেটাকে আমরা স্পাইকলেট টাইপের ইনফ্লোরেসেন্স বলি। আমি ধরলাম এটা হচ্ছে সেই ব্রাঞ্চটা যেটার মধ্যে ফুলগুলো অ্যারেঞ্জ থাকবে। ওকে,
এটা যদি সেই ব্রাঞ্চটা হয় যার মধ্যে ফুলগুলো অ্যারেঞ্জ থাকবে, তাহলে দেখা যাবে কি এর মধ্যে কিছু লিফ লাইক স্ট্রাকচার থাকবে। ওকে, পাতার মতো কিছু স্ট্রাকচার দেখা যাবে, পাতার মতো কিছু স্ট্রাকচার দেখা যাবে, যেটাকে আমরা বলবো কি ব্র্যাক্ট। ওকে, পাতার মতো কিছু স্ট্রাকচার দেখা যাবে যেটাকে আমরা ব্র্যাক্ট বলবো। এর মধ্যে কিছু ব্র্যাক্টের ক্ষেত্রে দেখা যাবে এই ব্র্যাক্টের যে অ্যাঙ্গেলটা আছে, ওকে, তার মধ্যে ফুল হচ্ছে, ফ্লাওয়ার প্রডিউস হচ্ছে। যেসব ব্র্যাক্টের ক্ষেত্রে ফ্লাওয়ার প্রডিউস হবে তাদেরকে আমরা বলি লেমা, আর যেসব ব্র্যাক্টের ক্ষেত্রে কোনো ফ্লাওয়ার তৈরি হবে না তাদেরকে আমরা বলবো গ্লুম। ওকে, আসলে লেমাও একটা কাইন্ড অফ গ্লুম। যেসব গ্লুমের ক্ষেত্রে কোনো ফ্লাওয়ার প্রডিউস হবে না তাদেরকে আমরা বলি জিরো গ্লুম। ওকে, জিরো গ্লুম। আর যেগুলোর ক্ষেত্রে ফ্লাওয়ার প্রডিউস হবে তাদেরকে আমরা বলি লেমা। তাহলে আবার হচ্ছে আমরা এই ব্রাঞ্চটা আঁকা স্টার্ট করি। এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছিলাম আমরা আমরা হচ্ছে একটা সুন্দর ব্রাঞ্চ দেখতে পাচ্ছিলাম যার মধ্যে ফ্লাওয়ার গুলো অ্যারেঞ্জ থাকবে। এর মধ্যে কিছু জায়গায় লিফ লাইক ব্র্যাক্ট আছে যেগুলোতে কোনো ফ্লাওয়ার নেই, তাহলে এগুলো হচ্ছে জিরো গ্লুম আমরা বলতে পারি। আর কিছু জায়গা আছে যেখানে এই ব্র্যাক্টের মধ্যে একটা ফুলও তৈরি হচ্ছে, একটা ফ্লাওয়ারও হচ্ছে, তাহলে এটা কি? এটাই কিন্তু আমাদের সেই লেমা। ওকে, তাহলে এই লেমার মধ্যে ফুল হবে। এই যে ফুলটা, এই ফুলটার কিন্তু একটু স্পেশাল ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে না কোনো পেটালস আছে, না কোনো ক্যালিক্স আছে, কোনো কিছুই নাই। সব মিলেমিশে একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি পেরিয়েন্থ। পেরিয়েন্থের ক্ষেত্রে কিন্তু কোনো পেটাল নাকি ক্যালিক্স এগুলো আলাদা করা যায় না। তাহলে এই যে পেরিয়েন্থটা, পোয়েসিদের ক্ষেত্রে এই পেরিয়েন্থের একটা সুন্দর নাম আছে যার নাম লোডিকিউল। ওকে, লোডিকিউল। পেরিয়েন্থের ক্ষেত্রে এর নাম হচ্ছে লোডিকিউল। তাহলে বুঝলাম লোডিকিউল থাকলো, ফুলের পাপড়ির কাহিনী শেষ, ক্যালিক্সের কাহিনী শেষ, বাকি থাকে শুধু হচ্ছে অ্যান্ড্রেসিয়াম, গাইনেসিয়াম। এগুলো উপরের দিকে সুন্দর করে কিন্তু থাকবে। অ্যান্ড্রেসিয়াম, গাইনেসিয়াম যেরকম থাকার কথা ছিল ঠিক সেরকম ভাবে কিন্তু সুন্দর করে, যেরকম ভাবে থাকার কথা ছিল ঠিক সেরকম করে থাকবে। দেখো এক একটা পাশে 3টা করে স্টেমেন থাকার কথা, 3টা করে মোট 6টা স্টেমেন থাকার কথা, সেটা আছে। আমাদের সুন্দর একটা ওভারি আছে, ওভারির উপর 2টা স্টিগমা থাকার কথা, সেটাও আছে। এবার আমরা বললাম যে ব্র্যাক্ট আছে, কিছু ব্র্যাক্টের ক্ষেত্রে ফুল তৈরি হবে না যাদেরকে আমরা জিরো গ্লুম বলতে পারি, কিছুর ক্ষেত্রে ফুল তৈরি হবে যাদেরকে আমরা বলি লেমা। এই ব্র্যাক্ট ছাড়াও আরো কিছু লিফ লাইক স্ট্রাকচার দেখা যাবে কি এই ব্রাঞ্চের মধ্যে প্রেজেন্ট থাকতে পারে। ব্রাঞ্চের যেই পার্টটা থেকে একটা ফুল তৈরি হলো, একটা ফ্লাওয়ার প্রডিউস হলো, সেখানে লেমার পাশাপাশি লেমার অপোজিট সাইডে আরেকটা যদি লিফ লাইক স্ট্রাকচার দেখা যায় তখন সেটাকে আমরা বলি প্যালিয়া। প্যালিয়া। এই যে লেমা বা জিরো গ্লুম এরা সবাই ছিল ব্র্যাক্ট, কিন্তু এই প্যালিয়া কিন্তু ব্র্যাক্ট না, এটা এক্সট্রা। তাহলে আমরা এটাকে বলতে পারি ব্র্যাকটিউল। ব্র্যাকটিউল। ওকে, তাহলে আমরা মোটামুটি ফিগারটা বুঝে গেলাম যে এখানে কিছু জিরো গ্লুম থাকবে যেখানে ফ্লাওয়ার থাকবে না, লেমা থাকবে যেখানে ফ্লাওয়ার থাকবে, এক্সট্রা যদি লিফ লাইক স্ট্রাকচার থাকে সেটা প্যালিয়া, যেটা অ্যাকচুয়ালি ব্র্যাকটিউল। আর কি, এখানে কোনো পেটালস তার মানে করোলা থাকবে না, কোনো ক্যালিক্স থাকবে না, থাকবে হচ্ছে একটা পেরিয়েন্থ। এই পেরিয়েন্থের স্পেশাল নাম আছে পোয়েসিদের ক্ষেত্রে, সেটা হলো লোডিকিউল। আর থাকবে কি, কার্পেল যেরকম থাকার কথা আছে, অ্যান্ড্রেসিয়ামে যার যেরকম স্ট্রাকচার থাকার কথা সেরকমই আছে। এবার আমরা দেখো তো ছবিটাতে যাই। এখানে এই যে সি দিয়ে যেগুলো মার্কিং করা, যেখানে কোনো আসলে ফ্লাওয়ার প্রডিউস হয় নাই, এই সি কি? এই সি কিন্তু আসলে সেই গ্লুম। ওকে, আমাদের যে গ্লুম গুলো ছিল সেগুলো। আর এ কি? এ হচ্ছে সেই ফ্লাওয়ার প্রডিউসিং গ্লুম, লেমা। ওকে, লেমা। আর বি কি জিনিস? এই যে দেখো পাতার মতোই স্ট্রাকচার কিন্তু এক্সট্রা, না জিরো গ্লুম না লেমা, এটা হচ্ছে সেই ব্র্যাকটিউল যার একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে প্যালিয়া। প্যালিয়া, প্যালিয়া অ্যাকচুয়ালি একটা ব্র্যাকটিউল। আর এ বলো সি বলো তার মানে গ্লুম আর লেমা এরা দুইটাই হচ্ছে ব্র্যাক্ট। এবার দেখি এখানে বলছে যে এ একটা ব্র্যাক্ট, হ্যাঁ ঠিক আছে এ ব্র্যাক্ট। বি হচ্ছে প্যালিয়া, এটাও ঠিক আছে বি হচ্ছে প্যালিয়া। আর সি বলছে ব্র্যাকটিউল, সি কি ব্র্যাকটিউল?
সি তো ব্র্যাকটিউল হওয়া পসিবল না, সি নিজেও কিন্তু আরেকটা ব্র্যাক্ট। যদি বলতো বি একটা ব্র্যাকটিউল তাহলে কিন্তু ঠিক ছিল, ও নিজেও হবে একটা ব্র্যাক্ট। ওকে, তাহলে অ্যান্সার কিন্তু হবে এ, আমরা দেখতেই পাচ্ছি। চলো সামনের দিকে যাই। এবার হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়েছে যে সুমাইয়া অবজার্ভড আ ফ্লাওয়ার ইন হার বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস এন্ড সো দ্যাট দ্য স্টেমেন্স ওয়্যার রেনিফর্ম শেপড। রেনিফর্ম শেপড স্টেমেন দেখতে পেয়েছে, আচ্ছা, এন্ড ইটস ইয়াং পার্টস আর মিউসিলেজিনাস। এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলোর কথা বলা হচ্ছে এগুলো সবই কিন্তু আমাদের যে মালভেসি ফ্যামিলি আছে সেই মালভেসি ফ্যামিলির কিন্তু একদম আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স। ইয়াং পার্টে মিউসিলিজেনাস থাকবে, একটু হেয়ারি থাকবে। তারপর যদি বলি ফ্লাওয়ারটা সেটা সাইমোস টাইপের হবে। ফ্লাওয়ারের ডিফারেন্ট পার্টস এর কথা যদি বলি, পেটালস গুলোর যদি আমরা এস্টিভেশনের কথা চিন্তা করি, সেটা সুন্দর টুইস্টেড একটা স্ট্রাকচার দেখা যাবে। পেটালস এর কাহিনী গেল, এখানে স্টিপিউল থাকবে, ফ্রি ল্যাটেরাল টাইপের স্টিপিউল থাকবে। দেন আরেকটু যদি সামনে যাই, আমরা অ্যান্ড্রেশিয়ামের পার্টস গুলোর কথা চিন্তা করি, স্টেমেনের ক্ষেত্রে অবশ্যই অ্যান্থারটা হবে রেনিফর্ম অ্যান্ড সিঙ্গেল চেম্বার্ড, বাট ইউনিসেলুলার না, মাল্টিসেলুলার থাকবে, কিন্তু চেম্বার একটাই থাকবে, রেনিফর্ম টাইপের থাকবে। অ্যান্থার গেল, পুরো স্টেমেন গুলো একসাথে একটা বাঞ্চের মতো ফর্ম করবে, একটা বাঞ্চে থাকবে, মনোডেলফাস হবে যেটাকে আমরা বলি। তারপর কি হবে, আমাদের যে কার্পাল গুলো আছে, কার্পাল গুলোর ক্ষেত্রে প্লাসেন্টেশন দেখা যায়, কি এক্সাইল টাইপের প্লাসেন্টেশন দেখা যাবে। আমাদের যে পোলেন গ্রেনস গুলো আছে সেগুলো বেশ লার্জ হবে, স্পাইকি হবে। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমাদের মালভেসি ফ্যামিলিতে পাওয়া যায়। তাহলে এই সবকিছুই হচ্ছে মালভেসির আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স। ওকে, বুঝলাম, আমরা মালভেসিকে ইন্ডিকেট করছে। এবার কোয়েশ্চেনের দিকে যাই। প্লাসেন্টেশন অফ দ্য ফ্লাওয়ার অবজার্ভড ইন দ্য স্টেম। আমরা আগেই বলেছি প্লাসেন্টেশন কি টাইপের হবে, এক্সাইল টাইপের প্লাসেন্টেশন দেখা যাবে। এক্সাইল টাইপের প্লাসেন্টেশনে কি থাকে, আমাদের যে প্লাসেন্টাটা, ওভারের মধ্যে তো ওভিউল গুলো থাকবে, যেখান থেকে ওভিউল গুলো তৈরি হবে সেটাকে আমরা প্লাসেন্টা বলি। এই প্লাসেন্টাটা সেন্টারে থাকবে, এন্ড অবভিয়াসলি ওভারের মধ্যে মাল্টিপল চেম্বারস থাকবে, এন্ড এই যে সেন্টারের প্লাসেন্টা থেকে কিন্তু ওভিউল গুলো তৈরি হবে। ওকে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এক্সাইল প্লাসেন্টেশন। সামনে যাই। এখানে নেক্সট কোয়েশ্চেন বলেছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্যামিলি অফ দ্য ফ্লাওয়ার অফ দ্য স্টেম আর। এখানে ঠিক ওই যে আমাদের মালভেসি ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়ে অ্যান্সার করা হচ্ছে। স্টিপিউল এক্সিস্ট করে, হ্যাঁ এক্স্যাক্টলি, স্টিপিউল এক্সিস্ট করে, এন্ড তারা হচ্ছে ফ্রি ল্যাটেরাল স্টিপিউল। স্টিপিউল কি জিনিস, আমি যদি স্টেমের একটা পার্ট, একটা পাতা চিন্তা করি, একটা লিফ চিন্তা করি, তার পাশে দেখা যাবে কি এক্সট্রা ছোট্ট পাতার মতো কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলছি স্টিপিউল। পোলেন গুলো লার্জ হবে, স্পাইনি বা স্পাইকি যাই বলি হবে, এটাও ঠিক আছে। ইনফ্লোরেসেন্স স্পাইকলেট, এটা কি সম্ভব? ইনফ্লোরেসেন্স কিন্তু কখনোই স্পাইকলেট না। স্পাইকলেট হচ্ছে একটা রেসিমোস টাইপের ইনফ্লোরেসেন্স, যেখানে কি হয় একদম অনিয়তভাবে কিন্তু আমাদের ফুলগুলো বাড়ে। এখানে তো রেসিমোস হয় না, সিঙ্গেল ফ্লাওয়ার থাকে, যেটার ইনফ্লোরেসেন্সকে আমরা বলি সাইমোস। ওকে, রেসিমোস তো নাই, সাইমোস, সিঙ্গেল একটা ফ্লাওয়ার থাকবে। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার কিন্তু হবে এ। সামনে আগাই। এবার চলে এসেছে নলেজ বেসড কোয়েশ্চেন, তার মানে আমরা 1 মার্কসের কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাশন করব। চলো, সবার ফার্স্টে বলেছে যে হাইপোগাইনাস ফ্লাওয়ার। হাইপোগাইনাস ফ্লাওয়ার মানে কি, হাইপোগাইনাস ফ্লাওয়ার মানে কি এটা বোঝার জন্য আমরা এর ওভারিটা আসলে কি টাইপ সেটা যদি চিন্তা করি, হাইপোগাইনাস ফ্লাওয়ারের ওভারি অবভিয়াসলি সুপেরিয়র ওভারি, সুপেরিয়র ওভারি। তার মানে কি, ওভারিটা থাকবে সবার উপরে, ওভারি থাকবে সবার উপরে। ওকে, গাইনেসিয়ামের ওভারি থাকবে সবার উপরে, বাকি যা পার্ট আছে আমাদের ফ্লাওয়ারের ক্ষেত্রে, বাকি যেসব পার্ট থাকে যেমন কোরোলা, ক্যালিক্স, সব থাকবে এই যে গাইনেসিয়াম তার নিচে। তার মানে আমি এই যে পেটালস গুলো যে আঁকবো, পেটালস গুলো এরকম করে নিচে দিয়ে আঁকবো, এটার উপরে কিন্তু কোনো কিছু আর আঁকা যাবে না। ওকে, তাহলে এই যে ঘটনাটা, এটাই কিন্তু আমাদের হাইপোগাইনাস ফ্লাওয়ারের কথাবার্তা। হাইপোগাইনাস ফ্লাওয়ারে আমাদের যে গাইনেসিয়াম, তার মানে ওভারি, স্টাইল, সিগমা, এগুলো থাকবে সবার উপরে। তার নিচে দেখো এই যে এখান থেকে আমাদের পেটালস গুলো তৈরি হচ্ছে, তার মানে করোলা থাকবে তার নিচে, তারও নিচে দেখা যাবে আমাদের এই যে ক্যালিক্স থাকবে, এপিক্যালিক্স থাকলে সেই এপিক্যালিক্সটাও কিন্তু নিচে থাকবে। এটা হচ্ছে হাইপোগাইনাস ফ্লাওয়ার। ক্যারিওপসিস কি, আমরা জানি ক্যারিওপসিস হচ্ছে একটা ফ্রুটের টাইপ।
ওয়ান টাইপ অফ ফ্রুট। ওকে, এই ফ্রুটের ক্ষেত্রে দেখা যায় ফ্রুটের যে একদম ফ্রুট পার্টটা আর সিড, এই দুইটার যে স্কিন সেটা একটা একটার সাথে একদম লাগানো থাকে। ওকে, তাহলে ক্যারিওপসিসের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি এটা একটা ফ্রুট আর এটা হচ্ছে তার সিড, এই দুইটা একদম একটা একটার সাথে বেশ শক্তপোক্ত ভাবে লাগানো থাকবে। কোথায় থাকে? ক্যারিওপসিস টাইপের ফ্রুট কিন্তু আমাদের পোয়েসিতে, পোয়েসি ফ্যামিলিতে একদম অনেক বেশি থাকে ক্যারিওপসিস টাইপের ফ্রুট। ওকে, তারপর হচ্ছে প্লাসেন্টেশন। প্লাসেন্টেশনের জিনিসটা তো আমরা অলরেডি একবার বলে ফেলেছি। প্লাসেন্টা কি জিনিস? আমাদের গাইনেসিয়ামের একটা পার্ট হচ্ছে ওভারি। ওকে, গাইনেসিয়ামের গাইনেসিয়ামের একটা পার্ট হচ্ছে ওভারি। গাইনেসিয়ামের একটা পার্ট হচ্ছে ওভারি। এই ওভারির মধ্যে থাকে হচ্ছে ওভিউল। এই যে ওভিউল গুলো ওভারির ঠিক যেই পার্টটা থেকে তৈরি হয় সেই পার্টটার নাম হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা হচ্ছে ওভারির সেই টিস্যুটার নাম। ওকে ওকে, তাহলে যেই প্লাসেন্টা থেকে ওভিউল গুলো তৈরি হলো সেই প্লাসেন্টাটা কি ওভারির সেন্টারে আছে নাকি সাইডে আছে, একটা জায়গায় আছে নাকি মাল্টিপল জায়গায় আছে, এই সবের বেসিসে আমাদের ওভারিকে ক্লাসিফাই করাই হচ্ছে প্লাসেন্টেশন। তার মানে প্লাসেন্টার অ্যারেঞ্জমেন্টের বেসিসে ওভারি ক্লাসিফিকেশনই হচ্ছে প্লাসেন্টেশন। যেমন আমরা এই যে একটু আগে যেমন এক্সাইলের কথা বলছিলাম, একদম সেন্টারে প্লাসেন্টা থাকে, মাল্টিপল চেম্বারস থাকে, এন্ড এই সেন্টার থেকে কিন্তু ওভিউল গুলো তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্লাসেন্টেশন। দেন লোডিকিউল কি? লোডিকিউল কি সেটাও আমরা একটু আগে বলে এসেছিলাম। পোয়েসি ফ্যামিলির ক্ষেত্রে কি হয়, তাদের কিন্তু পেরিয়েন্থ থাকে, কোনো একদম ডেফিনিট করোলা বা ক্যালিক্স কোনো কিছুই বোঝা যায় না। এই পেরিয়েন্থের একটা নাম হচ্ছে লোডিকিউল। কয়টা থাকে? পোয়েসিতে লোডিকিউল থাকবে হচ্ছে দুইটা। ফ্লোরাল ডায়াগ্রাম। ফ্লোরাল ডায়াগ্রাম হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ফ্লোরাল ডায়াগ্রাম কি জিনিস? এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, একটা স্কেমেটিক ডায়াগ্রাম। ওকে, এই ডায়াগ্রামে আমরা কি দেখি? একটা মাদার এক্সিসের বেসিসে ফ্লাওয়ারের যে অন্য পার্ট গুলো আছে, এপিক্যালিক্স, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম, এরা আসলে কিভাবে আছে, পজিশনটা কিভাবে আছে, সেটা আমরা বোঝাই ফ্লোরাল ডায়াগ্রাম দিয়ে। একটু পরেই দেখবা আমরা মালবেসি পোয়েসির দুটো ফ্লোরাল ডায়াগ্রাম আঁকা একটু প্র্যাকটিস করব। দেন কি পেরিয়েন্থ? পেরিয়েন্থ একটু আগেই বললাম, এর কোনো স্পেসিফিক করোলা আর ক্যালিক্স বোঝা যাবে না। করোলা আর ক্যালিক্স বোঝা যাবে না কেন? কালার, শেপ সবকিছুই কেমন জানি মিলে মিলে একাকার হয়ে যাবে। এই একাকার হয়ে যাওয়া পার্টটার নামই হচ্ছে পেরিয়েন্থ। দেন ব্র্যাক্ট কি? ওই যে বললাম, ব্র্যাক্ট হচ্ছে ইনফ্লোরেসেন্স যখন স্পাইকলেট হবে বা হচ্ছে রেসিমুস টাইপের ইনফ্লোরেসেন্স হলে ওই যে লিফ লাইক যে স্ট্রাকচারটা দেখা যায়, লিফ লাইক যে স্ট্রাকচারটা দেখা যাবে সেটাই হচ্ছে আমাদের ব্র্যাক্ট। ওকে, অ্যাকচুয়াল লিফ না, লিফ লাইক স্ট্রাকচার। সামনের দিকে যাই। এবার এটা হচ্ছে কম্প্রিহেনশন বেসড কোয়েশ্চেন, তার মানে 2 মার্কসের কোয়েশ্চেন। 2 মার্কসের কোয়েশ্চেন আমাদের অল্প একটু ডিটেইলসে লিখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে why the inflorescence of pedi is spikelet। ওই যে পেডির যে স্পাইকলেট টাইপের ইনফ্লোরেসেন্স থাকে, পোয়েসির যে স্পাইকলেট টাইপ অফ ইনফ্লোরেসেন্স থাকে, সেটাই কিন্তু আমরা একটু আগে ডিটেইলসে বুঝে এসেছি। তোমরা এখানে ভালো মার্কস পাওয়ার জন্য তোমরা স্পাইকলেট একটু ডেফিনেশন দিতে পারো যে হ্যাঁ স্মল টাইপের হচ্ছে আমাদের ইনফ্লোরেসেন্স থাকবে। এন্ড এক্ষেত্রে দেখা যাবে কি যে তুমি যদি ছবিটা দিয়ে দাও, একটু আগে আমরা যে ছবিটা দেখে এসেছিলাম, এই যে এরকম টাইপের যদি একটা ছবি তুমি এখানে দিয়ে দাও লেবেলিং সহ, তাহলে মাস 2 মার্কস কিন্তু পাওয়া যাবে। ওকে, এখানে এই ছবিটা দিলে খুবই ভালো মার্কস পাওয়া যাবে। দেন হচ্ছে হোয়াট ডাজ ট্রাইমেরাস ফ্লাওয়ার মিনস, মানে ট্রাইমেরাস ফ্লাওয়ার দিয়ে কি বোঝায়? দেখো এখানে নামের মধ্যেই অ্যান্সার লেখা আছে, বলে দিয়েছে ট্রাইমেরাস। ট্রাই মানে কিন্তু 3 বা 3, তার মানে ট্রাইমেরাস ফ্লাওয়ার্সে যা কিছুই থাকুক, সেটা হোক এপিক্যালিক্সের পার্টস, হোক ক্যালিক্সের পার্টস, বা হোক করোলার পার্টস, তার মানে কি আমাদের পেটাল, সেপাল, এই সব কিছু নাম্বারই কেন জানি হয় 3 হবে, অথবা 3 দিয়ে মাল্টিপল করলে যেই নাম্বারগুলো পাওয়া যায় সেই নাম্বারগুলো হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে ট্রাইমেরাস ফ্লাওয়ারের বৈশিষ্ট্যটা। এপিক্যালিক্স, ক্যালিক্স, করলা সবকিছুর মধ্যে যে মেম্বার গুলো, তার মানে পেটাল, সেপাল, এগুলো সব হচ্ছে 3 এর মাল্টিপল করলে যেই নাম্বারগুলো হয় সেরকম নাম্বারের হবে, অথবা 3 হবে। কোথায় পাওয়া যায়? এটা কিন্তু পোয়েসির একটা ইম্পর্টেন্ট, একটা পোয়েসির ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ওকে,
ইনফ্যাক্ট মনোকোটাইলেডোনাসদের ক্ষেত্রেই ট্রাইমেরাস ফ্লাওয়ারটা কিন্তু পাওয়া যায়। সামনের দিকে যাই, ওয়াই ইজ ওকরা ইনক্লুডেড ইন দ্য মালভেসি ফ্যামিলি? কেন ওকরা, যেটাকে আমরা বাংলায় ঢ্যাঁড়স বলি, লেডিস ফিঙ্গার বলি ইংরেজিতে, তো সেটা কেন মালভেসির মধ্যেই ইনক্লুডেড? এই কোয়েশ্চেনটার অ্যান্সারে তোমরা মালভেসির যে আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো পয়েন্ট করে লিখে ফেলবো। ওই যে একটু আগে আমরা যেগুলো বলছিলাম, ইয়াং পার্টে হেয়ারি থাকবে, মিউসিলিজেনাস থাকবে, ফ্রি ল্যাটারাল স্টিপুলস প্রেজেন্ট থাকবে, ফ্লাওয়ার গুলো হবে সাইমোস টাইপের, এরপরে হচ্ছে আমাদের ওই যে অ্যান্থার গুলো রেনিফর্ম হবে, সিঙ্গেল চেম্বার্ড হবে, বাট ইউনিসেলুলার হবে না, মাল্টিসেলুলার হবে অবভিয়াসলি, স্পাইকি গ্রেইন, স্পাইকি পোলেন গ্রেইন থাকবে, লার্জ পোলেন গ্রেইন থাকবে, এক্সাইল টাইপের প্লাসেন্টেশন থাকবে। এই পয়েন্টগুলো আমরা আগে মেনশন করে তারপরে বলে দিব কি যে ওকরার ক্ষেত্রে যেহেতু এই টাইপের সবগুলো বৈশিষ্ট্যই আছে, তার জন্য কিন্তু আমরা একে মালভেসি ফ্যামিলির মধ্যে ইনক্লুডেড করব। তারপর বলছে এক্সপ্লেইন দ্য ফ্লোরাল ফর্মুলা অফ চায়না রোজ। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হোক চায়না রোজ বা পেরি, যেটাই আসুক অবশ্যই পারতে হবে, ঠিক আছে? এখানে ফ্লোরাল ফর্মুলা দুইটা অবশ্যই অবশ্যই পারতে হবে, এন্ড ফ্লোরাল ফর্মুলা দুইটা ফ্লোরাল ডায়াগ্রাম আমরা একটু পরেই দেখব, ঠিক আছে? চলো সামনের দিকে যাই। এই যে দেখো, এই কোয়েশ্চেনটাতেই স্টেমের মধ্যেই কিন্তু আমাদের ফ্লোরাল ফর্মুলা দুইটা দেয়া আছে, এন্ড এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে সিকিউর জন্য, রিটেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি কিন্তু এই যে মালভেসি পোয়েসি, এদের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স, ফ্লোরাল ফর্মুলা, ফ্লোরাল ডায়াগ্রাম। এই 4-5টা কোয়েশ্চেন যদি তুমি পড়ে ফেলো তাহলেই দেখবা অলওয়েজ তোমার সিকিউ এই কোয়েশ্চেনগুলোই ঘুরে ফিরে আসছে। 1 মার্কস 2 মার্কসের জন্য হয়তো একটু আগের জিনিসগুলো জানতে হয়, বাট নর্মালি ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তুমি জাস্ট এই যে মালভেসি পোয়েসি পড়েই কমন পেয়ে যাবা। ওকে, তাহলে এই যে আগের কোয়েশ্চেনে আমরা হচ্ছে ফার্স্টে কি করব, উপরের যে ফ্লোরাল ফর্মুলাটা লেখা আছে সেটা লিখে দিব। এখানে কি বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে এরা হচ্ছে বহু প্রতিসম, তার মানে এদেরকে যদি আমি পিস করি, অনেকগুলো একটা সেন্ট্রাল এক্সিসের বেসিসে যদি আমি এদেরকে পার্ট করি তাহলে দেখা যাবে কি প্রত্যেকটা পার্টই একদম সমান সিমেট্রিক্যাল হবে, ঠিক আছে? ওকে, এই সিম্পটমটার মানে কি, এই সিম্বলটার মানে হচ্ছে বাইসেক্সুয়াল। এটা তো হচ্ছে ফিমেল ইন্ডিকেট করে, আর এটা হচ্ছে মেল ইন্ডিকেট করে, আর এটা ফিমেল ইন্ডিকেট করে। এখানে যদি আমি দুইটাকে একসাথে ইন্ডিকেট করাই, যে এই পাশটাতে হচ্ছে আমি ফিমেল বোঝাচ্ছি, এখানে মেল বোঝাচ্ছি, তার মানে হচ্ছে একই ফ্লাওয়ারের মধ্যে অ্যান্ড্রেসিয়াম গাইনেসিয়াম দুইটাই থাকবে, তার মানে বাইসেক্সুয়াল, বোঝা গেল। এরপরে কি, এরপরে দেখা যাচ্ছে যে ইপি তার মানে ইকে তার মানে এপিক্যালিক্স 5টা, এন্ড সেগুলো ফ্রি, সেগুলো কিন্তু অ্যাটাচড না। কে ফর ক্যালিক্স বোঝাচ্ছে 5টা, এন্ড সেগুলো কিন্তু একটা একটার সাথে অ্যাটাচড। দেন সি ফর কোরোলা, কোরোলার মধ্যে যে পেটাল সেগুলো আছে হচ্ছে 5টা, কিন্তু একটা একটার সাথে অ্যাটাচড না, অ্যাটাচ থাকলে ব্র্যাকেট থাকতো। এতে হচ্ছে আমাদের অ্যান্ড্রেসিয়ামের পার্টস গুলো, অ্যান্ড্রেসিয়ামের এক একটা পার্টসকে আমরা বলি স্টেমেন, সেগুলো ইনফিনিটি, ওকে, অনেকগুলো আছে, এন্ড সেগুলো একটা একটার সাথে কানেক্টেড থাকবে। আবার কোরোলার সাথে কিন্তু অ্যান্ড্রেসিয়ামটা কানেক্টেড থাকবে। এই ব্যাপারটা কিন্তু আমরা ফ্লোরাল ডায়াগ্রাম যখন আঁকবো সেখানেও দেখাবো। আর আমাদের যে গাইনেসিয়ামটা আছে, গাইনেসিয়ামের ওভারিটা হচ্ছে সুপিরিয়র ওভারি। দেখো জি, গাইনেসিয়ামটাকে আমি উপরে উঠিয়ে দিয়েছি, নিচে দাগ দিয়েছি। মনে রাখবা ফ্লোরাল ফর্মুলাতে নিচে দাগটা মানে হচ্ছে আদার যে পার্টস গুলো আছে ফ্লাওয়ারের যে আদার পার্টস গুলো, তার মানে কি বাকি যে করোলা ক্যালিক্স এই সব কিছু বোঝাচ্ছে। তাহলে করোলা ক্যালিক্স সবকিছু আমি গাইনেসিয়ামের নিচে দিয়েছি, তার মানে এটা সুপিরিয়র ওভারি বা হাইপোগাইনাস ফ্লাওয়ার। 5টা থাকবে কার্পাল, গাইনেসিয়ামের এক একটা পার্টকে তো আমরা কার্পাল বলি, 5টা কার্পাল থাকবে, এন্ড কার্পাল গুলোও কিন্তু একটা আরেকটার সাথে অ্যাটাচ থাকবে। তাহলে এই হচ্ছে কথাবার্তা, এই ফ্লোরাল ফর্মুলাটাই আমরা হচ্ছে আগের কোয়েশ্চেনে লিখে দিব। কেন? কারণ এটা হচ্ছে আমাদের চায়না রোজ বা জবার হচ্ছে ফ্লোরাল ফর্মুলা। তাহলে এখানে আমরা বুঝে গেলাম এক্স আসলে চায়না রোজ। ওকে, চায়না রোজ। নেক্সটটা কি, ওয়াই। ওয়াই এর ক্ষেত্রে আমরা জানি এক্স যদি চায়না রোজ হয়, এই চ্যাপ্টারে আমরা দুইটা জিনিস নিয়েই ডিল করি, মালভেসি পোয়েসি বা চায়না রোজ আর পেরি। তাহলে এটা নিশ্চয়ই পেরির ফ্লাওয়ার হইতে পারে। ওকে, পেরির ফ্লাওয়ার হইতে পারে। এই ক্ষেত্রে কি থাকে, শুরুতে একটা ব্র্যাক্ট থাকে, ওই যে স্পাইকলেট টাইপের ইনফ্লোরেসেন্স থাকে, এজন্য এখানে কিন্তু ব্র্যাক্ট আছে। ব্র্যাক্ট থাকলো, ব্র্যাকটিওলও থাকলো। ব্র্যাকটিওলটা একটা সুন্দর নাম ছিল, মনে আছে, প্যালিয়া। ওকে, তারপরে কি, এখানে কিন্তু আবার ওইরকম এত সুন্দরভাবে আমি যেমন পার্টিশন করলে সব
যেভাবেই পার্টিশন করছিলাম অলওয়েজ দুইটা পার্ট সিমেট্রিক্যাল হচ্ছিল। চায়না রোজের ক্ষেত্রে, পেরির ক্ষেত্রে কিন্তু এরকম না। এজন্য সিম্বলটাও কিন্তু একদম আলুর মতো সুন্দর না, এটা কিন্তু কেমন জানি অদ্ভুত অ্যাসিমেট্রিক্যাল একটা প্লাস সাইন। সেম বাইসেক্সুয়াল হবে। এখানে দেখো P2, না এপিক্যালিক্স না ক্যালিক্স না করোলা, কোনো কিছুই থাকবে না, থাকবে হচ্ছে পেরিয়েন্থ, এন্ড পেরিয়েন্থের মধ্যে দুইটা লডিকিউল থাকবে, এজন্য P2 দেয়া আছে। এরপরে অ্যান্ড্রেসিয়াম, অ্যান্ড্রেসিয়ামের মধ্যে স্টেমেন থাকে 6টা। হ্যাঁ, অ্যান্ড্রেসিয়ামের মধ্যে স্টেমেন থাকে 6টা, কিন্তু স্টেমেনগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে, এক পাশে থাকে 3টা, আরেক পাশে থাকে 3টা, এর জন্য দেখো 3+3 দিয়ে দেখানো হয়েছে। আর গাইনেসিয়ামের ক্ষেত্রে কি থাকবে, গাইনেসিয়ামের ক্ষেত্রে কার্পাল থাকবে একটা, এন্ড এখানে কিন্তু নিচে আন্ডারলাইন করতে হবে কারণ এটা সুপিরিয়র ওভারি বা হাইপোগাইনাস ফ্লাওয়ার। ওকে, সুপিরিয়র ওভারি বা হাইপোগাইনাস ফ্লাওয়ার ইন্ডিকেট করবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ফ্লোরাল ফর্মুলাটা কিন্তু বুঝে গেলাম। এবার আমরা ফ্লোরাল ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। দেখো পরের কোয়েশ্চেনে কিন্তু আমরা এক্স মানে চায়না রোজের ফ্লোরাল ডায়াগ্রাম চাচ্ছি। চলো আমরা হচ্ছে চায়না রোজ তারপর পেডি এই দুইটারই ফ্লোরাল ডায়াগ্রামটা আঁকা ট্রাই করি। ফ্লোরাল ডায়াগ্রামে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, মাদার এক্সিস যদি না দাও আর টিচার যদি সেটা খেয়াল করে, অলওয়েজ 0। তুমি পুরো পুরো ফিগার খুব সুন্দর করে এঁকেছো, লেবেলিং করেছো, নিচে নাম লিখেছো, বাট তুমি মাদার এক্সিসই মার্কিং করো নাই বা আঁকো নাই, তাহলে 0, কারণ মাদার এক্সিস ছাড়া কিন্তু হবে না। তাহলে আমি কি করতাম, সবার আগে একটা মাদার এক্সিস এঁকে নিতাম, আগে কিছু আঁকি না হলে পরে না বাকি জিনিস আঁকতে গিয়ে একটা ভুলই হয়ে যায়। তাহলে মাদার এক্সিস আঁকলাম। এরপরে কি আঁকবো, এরপরে হচ্ছে 3টা গোল গোল দিব। এরপরে হচ্ছে সুন্দর করে কম্পাস যেহেতু থাকবে তোমাদের কাছে, সুন্দর করে 3টা হচ্ছে গোল গোল স্ট্রাকচার আঁকবো। 3টা আঁকলাম। এরপরে ভেতরে হচ্ছে আরো একটা 2টা, এগুলো হচ্ছে আমরা ওই যে ওভারির সেকশনটা আঁকার জন্য দিলাম। ওকে, এবার হচ্ছে কিছু কিছু পার্ট আমি মুছে দিব। ওকে, কিছু কিছু পার্ট আমি মুছে দিব, যেমন এই পার্টটা একটু মুছে দিলাম। কয়টা জায়গায় মুছবো, এমন ভাবে মুছবো যাতে সুন্দর করে 5টা ভাগ হয়। ওকে, এমন ভাবে মুছে দিব যাতে 5টা ভাগ হয়। তাহলে ফার্স্ট যে একদম বাইরের লেয়ারটা দিলাম সেখানে কিছু কিছু জায়গায় মুছে দিলাম, সুন্দর করে 5টা ভাগ করলাম। এখানে মাদার এক্সিস সেন্টারে রেখেছি, এই জায়গাটা ফাঁকা। তাহলে এর পরের ক্ষেত্রে দেখা যাবে কি আমি এই জায়গাটাতেই নেক্সট স্টেপের একদম বাইরে তো আমরা এপিক্যালিক্স আঁকি, তারপরে তো ক্যালিক্স আঁকবো। ক্যালিক্সের ক্ষেত্রে এখানে একটা পার্ট, একটা সেপালের সেন্টারটা আমরা এখানে রাখবো। ওকে, তাহলে আমরা মুছবো কিন্তু তার অপোজিটের জায়গাতে। তার মানে এ পাশে যেখানে এপিক্যালিক্স আঁকছিলাম, এপিক্যালিক্সের সেন্টার ধরে ধরে আমরা হচ্ছে মুছে দিব। ওকে, অ্যারেঞ্জমেন্ট গুলো কিন্তু এভাবে আঁকতে তাড়াতাড়িও হয়, আর আসলে অ্যারেঞ্জমেন্ট গুলো থাকেও এভাবে। আর এরপরে আঁকবো আমরা পেটালগুলো আঁকার ক্ষেত্রে টুইস্টেড আঁকবো, তো আমি হচ্ছে ফার্স্টে মুছিই না, আমি এটা পেন্সিল দিয়ে আঁকলে অনেক হালকা করে একটা দাগ দেই, ওই দাগটার উপরেই দেখা যায় হচ্ছে আমি এঁকে ফেলি, এখানে হালকা হালকা করে একটু মুছে দিলাম। ওকে, তাহলে এবার আঁকি। একদম শুরুর পার্টটা একটু পয়েন্টেড করে আঁকবো, যেখানে আমি এপিক্যালিক্স গুলো আঁকছি সেটা একটু পয়েন্টেড করে আঁকলাম। ছবিটার ক্ষেত্রে সবচেয়ে ইজি ব্যাপার, সুন্দর করে কিছু গোল দিয়ে জাস্ট দাগ দাগ দিয়ে দিলে অনেক তাড়াতাড়ি ছবিটা আঁকা হয়ে যায়। গোলগুলো দেওয়ার পরে এপিক্যালিক্স দেওয়া শেষ, ক্যালিক্স দিব। ওইখানে যেরকম একটা পয়েন্টেড এন্ড রাখছিলাম, ক্যালিক্সের ক্ষেত্রে আর আমি পয়েন্টেড এন্ড আর রাখছি না। কেন রাখছি না, যাতে এপিক্যালিক্স ক্যালিক্স এই দুটো যে আলাদা একটু হলেও বোঝা যায়। আরো এক্সট্রা বোঝানোর জন্য যে ওই দুইটা এক জিনিস না, আমি ক্যালিক্সের ক্ষেত্রে একটু দাগ দাগ দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে এপিক্যালিক্স থেকে আলাদা। ওকে, তাহলে এটা গেল। এরপরে কি, এরপরে থাকবে আমাদের করলা। পেটালস গুলোর এখানে সেম দেখো, এপিক্যালিক্স গুলো ফাঁকা ছিল এই জায়গাটাতে, এপিক্যালিক্স গুলো তো ওপেন থাকে, এজন্য আমি কমপ্লিট ফাঁকা দিয়েছি। ক্যালিক্স গুলো তো ওপেন থাকবে না, কিন্তু তাদের মধ্যে ভালভেট টাইপের এস্টিভেশন থাকবে, এন্ড গুলো প্রায় কানেক্টেড হয়ে থাকবে। ফ্লোরাল ডায়াগ্রামে আমরা কিন্তু এটা মাস্ট মেনশন করব, এন্ড সেটা আমরা এরকম টাইপের সিম্বল দিয়ে এই পার্টটা দিয়ে কিন্তু বুঝিয়ে থাকি। দেন করলার মধ্যে টুইস্টেড আঁকবো। টুইস্টেড করলার আবার একটা পেটালের এন্ড কিন্তু সেই মাদার এক্সিস বরাবর থাকবে, এপিক্যালিক্সের এন্ড ছিল, ক্যালিক্সের সেন্টার ছিল। আবার করলার ক্ষেত্রে কিন্তু এন্ড গুলোকে আমি এনে এনে এখানে রাখবো। ওকে, ঠিক যেরকম করে টুইস্টেড আঁকতে হয়, একটা উপরে একটা নিচে, সেরকম করেই আঁকা ট্রাই করব। 2টা আঁকা শেষ। এবার হয়ে গেল 3টা, 4টা,
5টা। ওকে, তাহলে আমাদের মোটামুটি জিনিসটা কিন্তু হয়ে গেছে, মোটামুটি জিনিসটা প্রায় শেষের দিকে। হুম, ওকে, এই জিনিসটা যখন আমরা খাতায় আঁকবো শেপটা আরো সুন্দর হবে আর কি। এন্ড এটার ভিতরে আমি হচ্ছে একটু কালার দিয়ে ফিল করে দিব, ওই একই এপিক্যালিক্স, ক্যালিক্স, করোলা এদের যাতে আলাদা করে বোঝা যায়, সেজন্য হচ্ছে একটু কালার দিয়ে ফিল করে দিলে ইজিলি বোঝা যাবে। ওকে, এটা হচ্ছে কালার দিয়ে একটু ফিল করে দিতে হবে। ফিল করে দেওয়া শেষ। এরপরে কি আঁকবো আমরা? অ্যান্ড্রেসিয়াম আর গাইনেসিয়াম। গাইনেসিয়ামে তো আমরা জানি এক্সাইল টাইপের প্লাসেন্টেশন থাকে, খুব ইজিলি এক্সাইল টাইপের প্লাসেন্টেশনটা কিন্তু এখানে এঁকে ফেলা যাবে। 5টা ভাগ করব, এখান থেকে প্লাসেন্টা থেকে 2টা করে, এক একটা চেম্বারে 2টা করে আমি ওভিউল এঁকে দিব, শেষ। ওকে, এঁকে দিলাম, আমাদের গাইনেসিয়ামের কাহিনী শেষ। নেক্সট আমরা যাব অ্যান্ড্রেসিয়ামে। অ্যান্ড্রেসিয়ামে আমরা আগে স্টেমেনের ফিলামেন্ট গুলো এঁকে নিব, লম্বা লম্বা করে ফিলামেন্ট গুলো এঁকে নিব। এরপরে যখন অ্যান্থার রাখবো একটু ট্রাই করতে হবে রেনিফর্ম যাতে হয়, রেনিফর্মের কাছাকাছি যাতে হয়, তাহলে টিচার দেখে বুঝবে যে না তুমি বুঝতে পেরেছো যে অ্যান্থার গুলো রেনিফর্ম হতে হবে। তাহলে রেনিফর্ম অ্যান্থার গুলো এরকম করে হচ্ছে আমরা এঁকে দিব। এখন আমরা জানি কি, আমরা জানি এই যে করোলা আর আমাদের যে ওভারির যে বাইরের বাউন্ডারি আছে এগুলো কিন্তু কানেক্টেড থাকে, তাই না? ওভারির যে স্টাইল থাকে, স্টাইলের বাইরে যেহেতু আমাদের স্টেমেন গুলো মোনোডেলফাস থাকে, সেটা কিন্তু একটা ডিরেক্ট কানেকশন থাকে। এই কানেকশন গুলো কিন্তু আমরা প্রত্যেকটা যে পেটাল আছে সেই পেটালের সাথে দেখিয়ে ফেলবো। দ্যাটস ইট। এটা কিন্তু আমাদের মোটামুটি, ছবিটা দেখতে খুবই অদ্ভুত হয়েছে, খাতায় আঁকলে আরো অনেক সুন্দর হয়, বাট ওই তো কালার গুলো সুন্দর করে করতে পারলে বেশ ভালোই হয় আর কি। প্রত্যেকটা জিনিস মার্কিং করতে হবে, মাদার এক্সিস, এপিক্যালিক্স, ক্যালিক্স, এগুলো হচ্ছে করোলা, দেন এটা অ্যান্ড্রেসিয়াম, ভেতরে এটা গাইনেসিয়াম, এই সব কিছু কিন্তু আলাদা আলাদা করে মার্কিং করতে হবে। নিচে তুমি কার ফ্লোরাল ডায়াগ্রাম এঁকেছো সেটা অবশ্যই মেনশন করতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের চায়না রোজের ফ্লোরাল ডায়াগ্রাম। এন্ড পরে আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের পেডির। পেডির ক্ষেত্রে ইজি, মাদার এক্সিস দিব, মাদার এক্সিস দিয়ে দিলাম, বড় করে একটা লেমা দিব, লেমার থেকে একটু ছোট, এন্ড লেমার ভেতরে একটা প্যালিয়া দিব। লেমা প্যালিয়া আঁকা শেষ। এরপরে মাঝে আমরা একটা ওভারি এঁকে ফেললাম, এর ওভারি সিঙ্গেল চেম্বার্ড, কোনো ঝামেলা নাই। এরপরে হচ্ছে ইচ সাইডে যে 3টা করে মোট 6টা স্টেমেন থাকে, এবার হচ্ছে আমরা ওর স্টেমেন গুলো দেখানো ট্রাই করব। স্টেমেন গুলো কিন্তু দেখানোর ট্রাই করতে হবে। ওকে, তাহলে এরকম করে হচ্ছে আমরা স্টেমেন গুলো এঁকে ফেললাম। তোমরা চাইলে এর পাশে এক্সট্রা করে হচ্ছে গ্লুম গুলো দেখিয়ে দিতে পারো, যে এখানে একটা জিরো গ্লুম আছে, এখানে একটা জিরো গ্লুম আছে, না আঁকলেও চলবে। আর অবশ্যই যেটা দেখাতে হবে সেটা হচ্ছে দুইটা লোডিকিউল থাকবে। তাহলে এই হচ্ছে মোটামুটি পেডির ফ্লোরাল ডায়াগ্রাম। ওকে, তাহলে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার করা কিন্তু শেষ। নেক্সট কোয়েশ্চেনটাও দেখো। Dina observed two plants A and B. In the A he saw kidney shaped বা রেনিফর্ম অ্যান্থার। রেনিফর্ম অ্যান্থার মানেই এ হচ্ছে আসলে মালভেসি, এ হচ্ছে মালভেসি। আর বিতে কি, ফেদার লাইক স্টিগমা। ফেদার লাইক স্টিগমা দেখা যাবে অবশ্যই পোয়েসিতে, পোয়েসিতে হচ্ছে ফেদার লাইক স্টিগমা দেখা যাবে। আমাদের যে পোয়েসি ফ্যামিলিটা আছে ওর গাইনেসিয়াম কিন্তু একটু কনফিউজিং। গাইনেসিয়াম সিঙ্গেল চেম্বার, তার মানে একটাই কার্পেল থাকে, একটা কার্পেলে আসলে একটা সিগমা থাকার কথা, কিন্তু ওর যে স্টিগমা সেখানে কিন্তু আবার 2টা থাকে। ওকে, যদিও সিঙ্গেল চেম্বার্ড ওভারি থাকবে। ফ্লোরাল ডায়াগ্রাম অফ বি, তার মানে হচ্ছে পেরির ফ্লোরাল ডায়াগ্রাম, যেটা কিন্তু আমরা অলরেডি এঁকে ফেলেছি। নেক্সটে যাই। এখানে বলছে এই একটা প্ল্যান্ট, এর স্টেমেন্স গুলো নিউমেরাস। আমরা যখন ফ্লোরাল ফর্মুলা লিখেছিলাম মনে আছে, মালভিসিডের চায়না রোজ ছিল, তার মানে এই চায়না রোজের কিন্তু স্টেমেন গুলো ইনফিনিটি ছিল এন্ড অ্যাটাচ ছিল, মোনোডেলফাস ছিল। বি একটা প্ল্যান্ট যার লিফ হচ্ছে লিগিউল, লিফের মধ্যে লিগিউল থাকবে, তার মানে এটা নিশ্চয়ই মালভিসির যে পোয়েসির পেডি সেটা। লিগিউল কি জিনিস ছিল? লিগিউল ছিল হচ্ছে আমাদের যে পাতা, এই পাতাটা হচ্ছে স্টেমকে সারাউন্ড করে রাখে, এই পাতাটার রুটটাকে বলা হয় শীথ,
এই শীথ আর স্টেম এই দুইটার মাঝে একটা স্মল এক্সটেনশন টাইপের থাকে, যেটাকে আমরা বলি লিগিউল। এই লিগিউল হচ্ছে পোয়েসির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইনফ্লোরেসেন্স অফ দ্য ফ্যামিলি বি। তার মানে হচ্ছে এই যে বি প্ল্যান্ট পেরি যেই ফ্যামিলিতে আছে তার ইনফ্লোরেসেন্সটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। এখানেও ইনফ্লোরেসেন্স তো স্পাইকলেট আমরা জানি, লেমা পেলিয়া যেরকম যেরকম থাকে, লোডিকিউল, গাইনেসিয়াম, অ্যান্ড্রেসিয়াম সব হচ্ছে সুন্দর করে দেখিয়ে একটু স্মল এক্সপ্লেনেশন দিয়ে একটা ফিগার দিয়ে দিলেই ভালো মার্কস কিন্তু ক্যারি করা পসিবল। এখানে বলেছে সি একটা ফিগার, ডি একটা ফিগার, ই একটা ফিগার। এখানে দেখো ডি ফিগারটাতে এটা কিন্তু সেই পোয়েসির কনফিউজিং গাইনেসিয়াম, একটা সিঙ্গেল ওভারি থাকবে, কারণ ওর গাইনেসিয়ামে একটাই কার্পেল থাকে, তাহলে ওভারিটা সিঙ্গেল চেম্বারই হবে। আমরা জানি গাইনেসিয়ামে যতগুলো কার্পেল থাকে চেম্বারের সংখ্যা ওভারিতে ততগুলো থাকে, স্টিগমা স্টাইল ঠিক ততগুলোই থাকে। তাহলে এখানে যেহেতু সিঙ্গেল চেম্বার, স্মল একটা স্টাইল, বাট স্টিগমাটা আবার দুইটা, এন্ড সেটা কিন্তু ফেদার লাইক স্টিগমা। ওকে, তাহলে ডি হচ্ছে আসলে পোয়েসিকে ইন্ডিকেট করে, পোয়েসিকে ইন্ডিকেট করে। আর ই কি? ই তো হচ্ছে আমরা এতক্ষণ ধরে যার কথা বারবার বলছি, ই হচ্ছে এক্সাইল প্লাসেন্টেশন। দেখা যাচ্ছে এই যে সেন্টারে হচ্ছে আমাদের প্লাসেন্টা, এখান থেকে ওভিউল গুলো বের হয়েছে, মাল্টিপল চেম্বারস দেখা যাচ্ছে, তাহলে এটা কিন্তু এক্সাইল প্লাসেন্টেশন ইন্ডিকেট করে, তার মানে মালভেসি, মালভেসি। ওকে, এখানে বলেছে কম্পেয়ার দ্য ফ্যামিলিজ ইন্ডিকেটেড বাই ডি এন্ড ই। আমরা হচ্ছে সি এর কথা বললাম না, বাট সি তো আসলে জিমনোস্পার্মের সেই মেগাস্পোরোফিল, আমরা তো জানি। ওকে, এটা হচ্ছে জিমনোস্পার্মের সেই মেগাস্পোরোফিল। যদি কোয়েশ্চেন আসতো তখন আমরা এটা সম্পর্কে বলতাম, বাট এই কোয়েশ্চেনে আমাদের শুধু ডি আর ই সম্পর্কে জানতে হবে। তার মানে মালভেসি পোয়েসির একটা ডিফারেন্স কিন্তু এখানে ডিসকাস করতে হবে। আমরা একদম স্পেসিফিক কিছু পয়েন্টে, যেমন তাদের পাতাগুলো কিরকম হয়, লিফের স্ট্রাকচার, ফ্লাওয়ারের ধরে ধরে অ্যান্ড্রেসিয়াম কিরকম, গাইনেসিয়াম কিরকম, প্লাসেন্টেশন কিরকম, সেটা এতক্ষণ যেগুলো আমরা বললাম ওই পয়েন্টগুলোর বেসিসেই কিন্তু সুন্দর করে একটা স্ট্রাকচার টেবুলেটেড ফর্মে যদি তুমি কম্পারিজন করে ফেলো তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই টেবুলেটেড ফর্মে করলে, টেবুলেটেড ফর্মে করার পর আগে এখানে হচ্ছে তুমি টপিকের নামটা লিখে ফেলবা, যে আসলে তুমি কি নিয়ে লিখতে চাও, লিফ নিয়ে লিখতে চাও, নাকি তার অ্যান্ড্রেসিয়ামের স্টেমেন নিয়ে লিখতে চাও, নাকি অ্যান্থার নিয়ে লিখতে চাও, এই জিনিসগুলো লিখবা। প্লাসেন্টেশন নিয়ে লিখতে চাও কিনা, মালভিসির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, পোয়েসির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এভাবে যদি তুমি পার্থক্যটা লিখো তাহলে সুন্দর একটা প্রেজেন্টেশন হবে। ঠিক আছে, আমাদের মোটামুটি ক্লাস কিন্তু আজকে ছিল এই পর্যন্তই। আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করলাম, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম আর কোঅর্ডিনেশনের চ্যাপ্টারটা। ক্লাস ছিল মোটামুটি বেশ বড়সড়, কিন্তু খুবই ইজি। যদি তোমরা এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো তাহলে ফিউচারে তুমি যখন এক্সাম দিতে যাবা তখন কিন্তু খুব স্মুথলি সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।